আসসালামু আলাইকুম। অনেকদিন পর দেখা সবার সাথে। চ্যাট বক্সটা করেন, জুম করেন। অনেকদিন পর সবার সাথে অনেকদিন পর দেখা। কি অবস্থা সবার? একটু সবার আগে অবস্থাটা শুনি। আগের ক্লাস না করে এই ক্লাস করাটা আসলে ঠিক হবে না, বাট তাও করার চেষ্টা করো। তানজিম ভাইয়া একটু অসুস্থ, অন্তর ভাই একটু অসুস্থ, এই কারণে হচ্ছে গত ক্লাস মনে হয় প্রাপ্য ভাই নিছে তোমাদেরকে, তাই না? সো আজকে আমি নিব, নেক্সট ক্লাস হয়তো বা প্রাপ্য ভাই অন্তর ভাই নিবে হয়তো। কি অবস্থা সবার একটু শুনি। পড়ালেখা হয়েছে? পড়ালেখা কেমন হয়েছে? পড়ালেখা কতদূর হয়েছে একটু দেখি সবার। ও, গত ক্লাস কি অন্তর ভাই নিছে নাকি প্রাপ্য ভাই নিছে? কেমন আছেন? অনেক প্রেসার ভাইয়া। পড়ালেখা নিয়ে কি অনেক টেনশন নাকি সবাই? সবার অনেক টেনশন পড়ালেখা নিয়ে। রেকর্ডিং ক্লাস ছিল অন্তর ভাইয়ের, আচ্ছা আচ্ছা। সবাই একটু দ্রুত জয়েন হও, আস্তে ধীরে শুরু করব। অনেকের সাথে মনে হয় ফার্স্ট দেখা হইতেছে, বাট আচ্ছা ঠিক আছে, আমার মনে হয় পর্যাপ্ত পরিমাণ স্টুডেন্ট জয়েন হয়ে গেছে। আচ্ছা, সবাই হচ্ছে অনেকদিন পর দেখা, তোমাদেরকেও তোমাদের সাথে আসলে মানে আমার ক্লাস আছে সামনে, হচ্ছে প্রি মেডিকেলের তোমাদের রক্তের চ্যাপ্টারটা আমি ইনশাল্লাহ নিব। আমি একটু চ্যাট বক্সটা অফ করে রাখলাম, কারণ চ্যাট বক্স অন রাখলে তোমাদের হচ্ছে আসলে ফোকাস সরে যায়, তোমাদের ফোকাসও সরে যায়, আমার ফোকাসও সরে যায়। সো এই কারণে তোমাদের চ্যাট বক্সটা একটু অফ করে রাখলাম। কিছুক্ষণ পর আমি মানে কিছুক্ষণ পর পর আমি হচ্ছে অন করব, সমস্যা নেই। সো যেটা বলতেছিলাম, তোমাদের সাথে আমার হচ্ছে প্রি মেডিকেলের ক্লাস, তোমরা যারা প্রি মেডিকেলে এনরোল আছো তাদের সাথে অবশ্যই আমার হয়তো বা এই শুক্রবার দেখা হয় কিনা জানি না, দেখা হইতেও পারে নাও হইতে পারে, বাট রক্তের চ্যাপ্টারটা আমি নিব ইনশাল্লাহ প্রি মেডিকেলের। আর এই চ্যাপ্টারের জাস্ট এই ক্লাসটা হয়তোবা আমি নিব, এরপর হয়তোবা অন্তর ভাই নিবে। সো আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট ক্লাস, উদ্ভিদ শারীরতত্ত্ব। উদ্ভিদ শারীরতত্ত্বের সক্রিয় পরিশোষণের গত ক্লাসে খুব সম্ভবত তোমাদেরকে লুন্ডেগড়ের মতবাদটা পড়ানো হয়েছে, প্রাপ্য ভাই খুব সম্ভবত খুব সুন্দর করে পড়াইছে। সো যারা পড়ছো, তারা যারা পড়ো নাই তারা একটু হচ্ছে ক্লাসটা করে ফেলবা, কারণ এই বোটানি বা জুলজির যেই চ্যাপ্টার গুলা হচ্ছে পড়ানো হচ্ছে এখানে আসলে প্রত্যেকটা লেকচার আগের লেকচারের সাথে রিলেটেড। সো নতুন করে তুমি যদি হচ্ছে চ্যাপ্টার শুরু করো, বা তুমি যদি ধরো এই কি বলে এটারে হঠাৎ করে মাঝখান থেকে শুরু করো, ধরো এখান থেকে তুমি শুরু করতেছো, তাহলে আসলে অনেক কিছুই তুমি মিস করে যাবা বা বুঝবা না। সো সবসময় চেষ্টা করবা কোনো একটা লেকচার যদি মিস চলে যায় ওই লেকচারটা রেকর্ডেড করে নেওয়ার। আর রেকর্ডেড করার সুবিধা হচ্ছে তুমি একটা কথা বারবার শুনতে পারবা, যখন একটা কথা বারবার শুনতে পারবা তখন হচ্ছে তোমার অটোমেটিক ওই জিনিসটা মাথায় গেঁথে যাবে এবং বুঝতে সুবিধা হবে। সো আমার মনে হয় সবাই স্টুডেন্ট, সব স্টুডেন্টস জয়েন হয়ে গেছে, 327 জনের মতো। আমরা ক্লাসটা আস্তে ধীরে শুরু করি, ঠিক আছে? আমরা ক্লাসের মাঝখানে মাঝখানে গল্প করব। সো গল্প করব, পড়বো, সবকিছুই করব, জাস্ট আমরা একটু শুরু করি। 9টা 15 থেকে আমাদের ক্লাসের ডিউরেশন অনেক, অনেকক্ষণ, 1.5 ঘন্টার মতো। সো আমরা অনেক সময় পাবো, আমরা গল্প করব, কথা বলবো, কিন্তু আমরা একটু পড়াটা আগে স্টার্ট করি, ঠিক আছে? সো আজকে আমাদের টপিক হচ্ছে আমাদের খনিজ লবণ পরিশোষণের অনেকগুলা মতবাদের মধ্যে তোমরা খুব সম্ভবত লুন্ডেগড়ের মতবাদ পড়ে ফেলছো। আমরা আজকে পড়বো হচ্ছে প্রোটন আয়ন মতবাদ। আমরা কি পড়বো? প্রোটন আয়ন মতবাদ। এটা হচ্ছে আমাদের আজকের পড়ার টপিক। প্রোটন আয়ন মতবাদের সাথে আমরা মেইনলি খনিজ লবণ পরিশোষণ নিয়ে আমি জাস্ট একটু ছোট্ট করে তোমাদেরকে বলি, আমাদের খনিজ লবণ পরিশোষণটা কয় ধরনের আছে। খনিজ লবণ পরিশোষণ, আমরা যখন বলি খনিজ লবণ পরিশোষণ, খনিজ লবণ শোষণ, এই ওয়ার্ডটা যখন আমরা ইউজ করি তখন আসলে কয় ধরনের শোষণকে আমরা বুঝাই বলতো? আমরা এইটা এত বোর্ডটা ল্যাগ করে। আচ্ছা, খনিজ লবণ শোষণ হচ্ছে আমার দুই ধরনের আছে। একটা হচ্ছে আমার
সক্রিয় খনিজ লবণ শোষণ, সক্রিয়। আরেকটা কি আছে? আরেকটা হচ্ছে নিষ্ক্রিয় খনিজ লবণ পরিশোষণ, তাই না? নিষ্ক্রিয়। আচ্ছা, খনিজ লবণ এই জিনিসটা আসলে একটা উদ্ভিদের জন্য অনেক বেশি দরকার, তাই না? আমরা খনিজ লবণের মধ্যে বিভিন্ন ধরনের খনিজ লবণ দেখেছি। কিছু আছে হচ্ছে আমার ম্যাক্রো, কিছু আছে মাইক্রো। কিছু উপাদান আমার উদ্ভিদের জন্য খুব বেশি পরিমাণে দরকার, সেগুলোকে আমরা বলি ম্যাক্রো। আর কিছু হচ্ছে অল্প পরিমাণে হলেই হয়, সেগুলোকে বলি মাইক্রো। সো ম্যাক্রো উপাদান, মাইক্রো উপাদান এগুলোর মধ্যে কি কি আছে? বিভিন্ন ধরনের আছে। পটাশিয়াম, ক্লোরাইড, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, ফসফরাস, মানে এইসব, এগুলা হচ্ছে খনিজ লবণ। এখন আমার এই খনিজ লবণগুলা শোষণ হয় কই থেকে? শোষণ হয় মাটি থেকে। মাটিতে যে পানি থাকে, পানির মধ্যে খনিজ লবণগুলা কিভাবে থাকে? মিশ্রিত অবস্থায় থাকে, মেশানো অবস্থায় থাকে, এবং উদ্ভিদ তার মূল দ্বারা সেই পানি থেকে খনিজ লবণগুলা শোষণ করে। একটু আমি তোমাদেরকে চেক করি তোমরা পড়ছো কিনা। উদ্ভিদের মূলের কোন অংশটা খনিজ লবণ শোষণ করে? একটু আমাকে বলো। উদ্ভিদের মূলের কোন অংশ খনিজ লবণ শোষণ করে? একটু আমরা বলো দেখি। মূলরোম, মূলরোম, কোষ বিভাজন, কোষ বিভাজন কি? আচ্ছা ঠিক আছে, ওকে। অনেকেই পারতেছো, অনেকেই পারো নাই। অনেকে বলতেছো মূলরোম। একটা কথা অলওয়েজ মনে রাখবা, একটা কথা অলওয়েজ মনে রাখবা। কি সেই কথা? উদ্ভিদের মূলের যেই মূল রোম আছে, সেই মূল রোম হচ্ছে শুধু পানি শোষণের সাথে জড়িত। মূল রোম কিসের সাথে জড়িত? মূল রোম হচ্ছে পানি শোষণ করে। আর উদ্ভিদের যে কোষ বিভাজন অঞ্চল আছে, কোষ বিভাজন, মূলের যে কোষ বিভাজন অঞ্চল আছে, কোষ বিভাজন অঞ্চল, এই কোষ বিভাজন অঞ্চল হচ্ছে আমার কিসের সাথে জড়িত? এই কোষ বিভাজন অঞ্চলটা হচ্ছে আমার খনিজ লবণের সাথে জড়িত, খনিজ লবণ শোষণের সাথে জড়িত। ঠিক আছে? তাহলে এই দুইটা টার্ম তোমাকে খুব ভালো করে মনে রাখতে হবে। উদ্ভিদের মূলের যে মূল রোমগুলো আছে সেগুলো হচ্ছে পানি শোষণ করে, আর যে কোষ বিভাজন অঞ্চল আছে সেটা খনিজ লবণ শোষণ করে। আমরা যদি একটু ছোট্ট করে চিত্রটা দেখি, রুট প্ল্যান্ট, ওকে, দেখো কই দেখাবো? এটা হচ্ছে আমাদের উদ্ভিদের মূল, মূলের বিভিন্ন অংশ। আচ্ছা এইটাই দেখি, এইটা হচ্ছে আমাদের উদ্ভিদের একটা মূল, তাই না? এটা আমি যদি একটু বড় করি, ওখানে দেখা যাবে। আচ্ছা এইভাবেই দেখি আমরা। তো এই জিনিসটা হচ্ছে আমার উদ্ভিদের মূল, তাই না? এটা হচ্ছে গাছের মূল। এই মূলের তোমরা এখানে যে লোমের মতন কতগুলো জিনিস বের হয়ে আছে, এগুলাকে আমরা বলি হচ্ছে মূল রোম। এই জিনিসটার নামই হচ্ছে আমার মূল রোম। এটাকেই আমরা বলতেছি হচ্ছে আমার মূল রোম। এই মূল রোমগুলাই মাটি থেকে পানি টেনে নেয়। ঠিক আছে? তারপরে আমার কি আছে? এই যে রিজিয়ন অফ সেল ডিভিশন, এই মূল রোমের নিচে যদি যাই আমরা, এই মূল রোমের নিচে তোমরা দেখতেছো এইখানে হচ্ছে আমার এই জায়গাটাতে এই এতটুকু অঞ্চল, এইটাকে আমরা বলতেছি হচ্ছে কোষ বিভাজন অঞ্চল। এই এতটুকু জায়গা হচ্ছে এখানে হচ্ছে আমার এই এতটুকু জায়গা, এটাকে বলি কোষ বিভাজন অঞ্চল। এটাকে বলি হচ্ছে আমার কোষ বিভাজন অঞ্চল। এই কোষ বিভাজন অঞ্চলের মধ্যে আমার কি থাকে? এই খনিজ লবণগুলো শোষিত হয়। তার মানে কোষ বিভাজন অঞ্চলে আমার কি শোষিত হয়? খনিজ লবণ শোষিত হয়, মূল রোমে পানি শোষিত হয়। এতটুকু কনসেপ্ট সবার মনে হয় ক্লিয়ার হয়েছে। এখন খনিজ লবণ শোষণ কয় প্রকারের আছে? দুই প্রকারের, সক্রিয় আর নিষ্ক্রিয়। সক্রিয় মানে কি আর নিষ্ক্রিয় মানে কি, এই দুইটার পার্থক্য আমরা দেখব। পার্থক্য দেখার আগে আমি জাস্ট সংক্ষেপে বলি কেন সক্রিয় বলা হয়, কেন নিষ্ক্রিয় বলা হয়। সহজ কথায় সক্রিয় মানেই হচ্ছে এখানে আমার এটিপি খরচ হবে, এটিপি খরচ হবে। আর নিষ্ক্রিয় মানেই হচ্ছে এখানে কোনো এটিপি খরচ হবে না।
একদম সিম্পল হিসাব। তোমাকে যদি কেউ বলে এক লাইনে বলো সক্রিয় খনিজ লবণ শোষণ কাকে বলে বা নিষ্ক্রিয় খনিজ লবণ শোষণ কাকে বলে, এক লাইনে যদি কেউ বলতে বলে সহজ কথায় বলবা সক্রিয় মানে হচ্ছে এখানে এটিপি খরচ হবে, এটিপি বা শক্তি, শক্তি মানেই এটিপি। এখানে আমার এটিপি খরচ হবে আর এখানে আমার এটিপি খরচ হবে না, এই কারণে এটাকে আমরা বলি নিষ্ক্রিয়। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার হয়েছে সবার? দেখি একটু, এতটুকু ক্লিয়ার হয়েছে? বলো, এতটুকু ক্লিয়ার হয়েছে? এটা জাস্ট আগের ক্লাসের পর আমি জাস্ট একটু রিক্যাপ করলাম। ঠিক আছে, ওকে ওকে, সবার ক্লিয়ার হয়েছে। এখন আসো আমরা পরের জায়গাটুকুতে যাই। এখন আমি একটু চ্যাট বক্সটা অফ রাখি, এখন আমরা মেইন যায় পড়াতে যাব। ঠিক আছে, ওকে হয়ে গেল, ওকে। এখন আসো আমরা এখন মেইন পড়াতে যাব, এগুলো আগের ক্লাসের পড়া, হাবিজাবি পড়া। এখন আমরা মজার পড়া পড়বো। মজার পড়া কি? তোমরা তো লুন্ডেগড়ের মতবাদ খুব সুন্দর করে পড়ছো, আজকে আমরা দেখব খুবই ইন্টারেস্টিং একটা মতবাদ, সেটা হচ্ছে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদ। তোমাদের বইয়ে সুন্দর করে লেখা আছে, বড় নাম, অনেক বড় নাম, আমি জাস্ট একটু লিখলাম। প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদ। আচ্ছা, আরেকবার একটু আগের পড়াটা একটু রিক্যাপ করি। সক্রিয় পরিশোষণের মতবাদ তোমাদের বইয়ে 3টা দেওয়া আছে, তাই না? আমি একটু জাস্ট তোমাদেরকে রিক্যাপ করার জন্য একটু বলে দেই। সক্রিয় শোষণ, এই যে আমি যে বললাম খনিজ লবণের সক্রিয় শোষণ, তোমাদের বইয়ে সক্রিয় শোষণের 3টা মতবাদ দেওয়া আছে। কি কি আছে? একটা হচ্ছে লুন্ডেগড়ের মতবাদ, আরেকটা হচ্ছে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদ, প্রোটন অ্যানায়ন, আরেকটা মতবাদ তোমাদের দেওয়া আছে লেসিথিন বাহক ধারণা, লেসিথিন বাহক। তার মানে এই 3টার মধ্যে প্রত্যেকটাতেই আমার কি খরচ হবে? এটিপি খরচ হবে। মানে এই 3টাই আমার শক্তি ব্যয় করে আমাকে খনিজ লবণকে শোষণ করতে হবে। ঠিক আছে, এই 3টা মতবাদ নিয়ে মধ্যে তোমাদের অলরেডি হচ্ছে লুন্ডেগড় হয়ে গেছে, আমি এই 2টা নিয়ে আলোচনা করব। চলো, প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদ, এইখানে কাহিনীটা কি হয় একটু সবাই মন দিয়ে বোঝার চেষ্টা করি। এইটা আমাদের একটা কোষঝিল্লি। কোষঝিল্লি কয় স্তর বিশিষ্ট? তোমরা ফার্স্ট চ্যাপ্টারে পড়ে আসছো, একদম শুরুর পড়া, একটু রিক্যাপ করো। কোষঝিল্লি কয় স্তর বিশিষ্ট? 2 স্তর বিশিষ্ট, তাই না? এইটা হচ্ছে আমার কোষের বাইরের স্তর, এইটা হচ্ছে ভেতর, কোষঝিল্লির বাইরের স্তর, ভেতরের স্তর। আমি একটু জাস্ট চিহ্নিত করে দিই, এইটা হচ্ছে বাহির, এটা হচ্ছে ভেতর। মানে এটা হচ্ছে কোষের ভেতরের অংশ, এটা হচ্ছে কোষের বাইরের অংশ। কোষের ভেতর আর বাইরের মাঝখানে কি আছে? এইটা হচ্ছে আমার কোষঝিল্লি। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, যাই হোক, এটা কোষঝিল্লি লিখে রাখলাম। ওকে, এটা হচ্ছে আমার কোষঝিল্লি, দ্বিস্তর বিশিষ্ট কোষঝিল্লি। এখন তোমরা যখন কোষঝিল্লি পড়ছিলা সবাই পড়ছো কি? ফ্লুইড মোজাইক মডেল, তাই না? কোষঝিল্লিতে কি পড়ছো? ফ্লুইড মোজাইক মডেল। ফ্লুইড মোজাইক মডেলের আরেকটা নাম কি ছিল? আইসবার্গ মডেল। সবাই পড়ছো না আইসবার্গ মডেল? এটাকে কেন আইসবার্গ মডেল বলা হইতো? সমুদ্রের মধ্যে ধরো আটলান্টিক মহাসাগর বা এই তোমার এই কি বলে এটা, বিভিন্ন ধরো বরফ টরফ যেখানে আছে ওই জায়গাগুলাতে সমুদ্রের মধ্যে বরফ যেরকম ভাসতে থাকে, ঠিক একইভাবে এই কোষঝিল্লির ফসফোলিপিড বাইলেয়ার মেমব্রেনের মধ্যেও প্রোটিন ভাসতে থাকে। এটা অলরেডি তোমরা ফার্স্ট চ্যাপ্টারে পড়ে আসছো। এই প্রোটিনগুলার এক একটার এক এক রকম কাজ আছে। কিছু প্রোটিন বাহক হিসেবে কাজ করে, কিছু প্রোটিন এনজাইম হিসেবে কাজ করে, এক একটার এক এক কাজ। তো এইখানেও আমার এই কোষঝিল্লির মধ্যেও কিছু প্রোটিন আছে। আমি 3টা প্রোটিন আঁকাবো। এইটা একটা ধরো প্রোটিন, এইটা একটা প্রোটিন, এইটা আরেকটা প্রোটিন। এই সবগুলো প্রোটিন হচ্ছে আমার ইন্টিগ্রাল প্রোটিন।
ঠিক আছে, মানে আন্তঃমেমব্রেন, দুইটা মেমব্রেনের দুই স্তর বরাবর থাকে, মানে এই বাইরের স্তর আর ভেতরের স্তর দুই স্তর বরাবর থাকে। এই প্রোটিনগুলোর নাম কি? ইন্টিগ্রাল প্রোটিন। ওইগুলো আমাদের ফার্স্ট চ্যাপ্টারে পড়া, ওইগুলো এখন আমরা আলোচনা করব না। এখন আমাদের কাজ হচ্ছে এখানে আসলে কাহিনীটা কি হয়, কেন এই প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট বলা হয় এটাকে, বা এখানে কাহিনীটা কি হয় সেটা আমরা একটু দেখব। এইখানে কাহিনী যেটা হয়, আমার নর্মালি একটা কোষের ভেতরে এবং বাইরে সবকিছু একটা ভারসাম্য অবস্থায় থাকে। ভারসাম্য অবস্থা মানে ভেতরে চার্জ যা থাকে বাইরেও চার্জ ঠিক ওইভাবেই থাকে। ভেতরে বাইরে পিএইচ একটা ব্যালেন্স অবস্থায় থাকে। কোনো কারণে যদি এই ব্যালেন্সের মধ্যে তোমার কোনো ইন্টারাপশন হয়, ব্যালেন্সটা যদি ভেঙে যায়, বাইরে একটু বেড়ে গেছে ভেতরে একটু কমে গেছে, বা ভেতরে একটু বেড়ে গেছে বাইরে একটু কমে গেছে, একটা যদি পার্থক্য তৈরি হয়ে যায়, তখনই হচ্ছে একটা ঝামেলা তৈরি হয়। সেটা আমরা একটু দেখি। ধরো প্রথমে এখানে আমার কি আছে, আমার এখানে কাহিনীটা কি হয়, ভেতরে ধরো হচ্ছে একটা দুইটা তিনটা প্রোটন আছে, বুঝছো, কোষের ভেতরে প্রোটন আছে। এখন আমার এই যে সবুজ কালারের জিনিসটা দেখতেছো, এইটার নাম হচ্ছে প্রোটন পাম্প। এটাকে আমরা বলি হচ্ছে প্রোটন পাম্প। এই প্রোটন পাম্প সে করে কি, সে হচ্ছে কোষের ভেতর থেকে, এই যে এইগুলার নাম কি, এগুলা হচ্ছে আমার প্রোটন। এই প্রোটন পাম্প কোষের ভেতরের এই প্রোটন গুলাকে সে বাইরে পাঠায় দেয়। এখন কথা হচ্ছে, আমি একটা ভারসাম্যরত অবস্থা, ধরো এই কলমটা খুব সুন্দরভাবে ভারসাম্যরত অবস্থায় আছে, আমি যদি কলমটাকে একদিকে বাঁকাইতে চাই, তাহলে কি আমার এই কলমের এক সাইডে বল প্রয়োগ করা লাগবে না, জোর জবরদস্তি করা লাগবে না? যদি জোর জবরদস্তি না করি তাহলে কলম একদম সোজাসুজি ব্যালেন্স অবস্থায় থাকবে। ঠিক একইভাবে এই অবস্থাটা এখন ব্যালেন্স অবস্থায় আছে। প্রোটন পাম্প যদি এই প্রোটনকে বাইরে পাঠাইতে চায়, তাহলে স্বাভাবিকভাবেই আমার কি শক্তি খরচ করা লাগবে। শক্তি ছাড়া তো এটারে সহজে বের করতে পারবো না, ঘাড় ধাক্কা দিয়ে আমার বের করতে হবে। তাহলে এখানে আমার কি করতে হবে ভাইয়ারা, এইখানে আমার এটিপি খরচ করা লাগবে। তাহলে এটিপি ভেঙে আমার কি তৈরি করবে, এডিপি তৈরি হবে। কোনো এটিপি খরচ হবে, এবং এই প্রোটনটা আমার যখন এই প্রোটনটা আছে যেটা, এই প্রোটনটা, আচ্ছা এইখান থেকে মুছে দিই, এই ক্লাস কি বন্ধ হয়ে গেল নাকি? হ্যাঁ, আচ্ছা সরি, মানে হঠাৎ করে মনে হইলো কারেন্ট চলে গেছিল নাকি, আল্লাহ জানে কি হয়েছিল, আল্লাহ জানে। একটু এক সেকেন্ড একটু দাঁড়াও, কারেন্ট চলে গেছিল খুব সম্ভবত। মনিটরটা এটা অন করেন আর কি। ঠিক আছে না? আমি একটু কমেন্ট বক্সটা আরেকবার একটু করেন, কমেন্ট বক্সটা একটু করবো। আচ্ছা আপনি কমেন্ট বক্সটা একটু অন করেন, শুনতে পারতেছে কিনা দেখে নি। কথা শোনা যায়? একটু রিজিউম করে দেন। এই কথা শোনা যায়? একটু আমারে বলো। ঠিক আছে, কথা শোনা যাচ্ছে? আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে, অফ করে দেন, চ্যাট বক্স অফ করে দেন। ওকে, তাহলে চলো আবার শুরু থেকে বলি।
কি বলছি, আমার কোষের ভেতরে প্রোটন আছে, এখন এই এক প্রোটন গুলারে ঘাড় ধাক্কা দিয়ে আমার কি করবে, এই যে এখানে একটা প্রোটন পাম্প আছে, প্রোটন পাম্পও হচ্ছে এক ধরনের প্রোটিন, এই কোষ ঝিল্লির মধ্যে থাকা এক ধরনের প্রোটিন। এই প্রোটন পাম্প ঘাড় ধাক্কা দিয়ে এই প্রোটনকে সে বাইরে বের করে দিবে। তাহলে আমার এখানে প্রোটনটা কই থেকে কই যাবে, প্রোটনটা আমার এই জায়গা থেকে এখান দিয়ে বাইরে বের হবে। তাইলে আমার বাইরে এখন কি আছে, বাইরে হচ্ছে প্রোটন চলে আসলো। ঠিক আছে, বাইরে কি চলে আসলো, বাইরে প্রোটন চলে আসছে। এখন আমার কথা হচ্ছে, এই যে ভেতর থেকে বাইরে আমি ঘাড় ধাক্কা দিয়ে প্রোটনকে বের করে দিলাম, তাহলে বাইরে এখন কি হইলো বলতো, বাইরে আমরা যদি একটু এই সাইডে লিখি, বাহিরে, কোষের বাহিরে, বাহিরে আমার কি হইলো, এই হাইড্রোজেন আয়ন বা প্রোটনের ঘনমাত্রা কি বেড়ে গেল না, বাইরে প্রোটনের ঘনমাত্রাটা বেড়ে গেছে, আর ভেতরে প্রোটনের ঘনমাত্রা কি হয়েছে, কমে গেছে। কারণ প্রোটনকে আমি ঘাড় ধাক্কা দিয়ে শক্তি খরচ করে এটিপি থেকে এডিপি বানাইছি, এখনো এটিপি কে খরচ করে ঘাড় ধাক্কা দিয়ে বাইরে বের করে দিছি, তাইলে কি বাইরে প্রোটনের ঘনত্ব বেড়ে গেছে, ভেতরে কমে গেছে। এখন এই জায়গাতে কাহিনী কি হয়েছে, দুইটা কাহিনী হয়েছে। কাহিনী কি কি হয়েছে, একটা কাহিনী হয়েছে বাইরে পজিটিভ চার্জ বেড়ে গেছে, তাই না, বাইরে কি হয়েছে, বাইরে পজিটিভ চার্জ বেড়ে গেছে, কারণ পজিটিভ চার্জ এখন এই দিকে চলে আসছে, একটা পজিটিভ চার্জ এখানে বেড়ে গেল। আরেকটা কাহিনী কি হয়েছে, আমরা কি জানি হাইড্রোজেন আয়নের ঘনত্ব যেখানে যত বেশি সেইটার পিএইচ তত কম, সেটা তত বেশি অ্যাসিডিক। তাহলে যখন আমার ভেতর থেকে বাইরে প্রোটন চলে আসছে, তাহলে বাইরে পিএইচ আগে যা ছিল সেখান থেকে পিএইচ কমে যাবে। তার মানে বাইরে আরেকটা কাহিনী কি হয়েছে, বাইরে পিএইচ কমে গেছে, পিএইচ কমে গেছে। তার মানে এই যে এই কাহিনীটা এখানে, তাইলে দুইটা কাহিনী হয়েছে আমার এখানে। এক নাম্বার কাহিনী হয়েছে আমার, একটু দাঁড়াও, এক নাম্বার কাহিনী হয়েছে বাইরে পজিটিভ চার্জ বেড়ে গেছে, দুই নাম্বার কাহিনী হয়েছে বাইরে পিএইচ কমে গেছে, কারণ হাইড্রোজেন আয়ন তো বাইরে আছে, যত বেশি হাইড্রোজেন আয়ন তত পিএইচ কম, তাহলে বাইরে পিএইচ কমে গেছে, বাইরে চার্জ বেড়ে গেছে। তাহলে এখন তুমি আমারে বলো তো, এখানে একটা পার্থক্য তৈরি হয়েছে না, বাইরে চার্জ বেশি, ভেতরে পজিটিভ চার্জ কম, তাহলে বেশি আর কম এইটার মধ্যে একটা পার্থক্য তৈরি হয়েছে না। এই জিনিসটাকে আমরা বলি, এই জিনিসটাকে আমরা কি নামে ডাকি, এইটাকে আমরা বলি হচ্ছে ইলেকট্রিক্যাল গ্রেডিয়েন্ট, ইলেকট্রিক গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট, এটাকে আমরা বলি ইলেকট্রিক গ্রেডিয়েন্ট। ইলেকট্রিক গ্রেডিয়েন্ট মানে কি, ইলেকট্রিক মানে কি, এখানে আধানের পরিমাণটা, পজিটিভ আধানের পরিমাণ বাড়ছে, এখানে কমছে, তাহলে কি একটা পার্থক্য তৈরি হয়েছে না। গ্রেডিয়েন্ট মানে হচ্ছে একটা পার্থক্য তৈরি হওয়া, ব্যালেন্সটা থেকে একটু ইমব্যালেন্স হয়ে গেছে, বাইরে বেড়ে গেছে, ভেতরে কমে গেছে, এই জিনিসটাকে বলি ইলেকট্রিক গ্রেডিয়েন্ট। আবার বাইরে আমরা দেখতেছি পিএইচ কমে গেছে, কারণ হাইড্রোজেন আয়ন কি হয়েছে, বেড়ে গেছে বাইরে, এই কারণে পিএইচটা কি হয়েছে, কমে গেছে। আর ভেতরে পিএইচ বেড়ে গেছে, কারণ ভেতরে আগে যেই পরিমাণ হাইড্রোজেন আয়ন ছিল সেইটা থেকে কিছু পরিমাণ কমে গেছে, তার মানে ভেতরে পিএইচ বেড়ে গেছে। তার মানে বাইরে পিএইচ আর ভেতরে পিএইচ এর মধ্যে একটা পার্থক্য তৈরি হয়েছে, এইটাকে আমরা বলি কেমিক্যাল গ্রেডিয়েন্ট, কেমিক্যাল গ্রেডিয়েন্ট। ঠিক আছে, এই দুইটা কাহিনী কি এখানে একসাথে হয়েছে না, এক প্রোটনের কারণে এখানে দুইটা কাহিনী হয়েছে না, ইলেকট্রিক গ্রেডিয়েন্ট আর কেমিক্যাল গ্রেডিয়েন্ট। এই কারণে এই ইলেকট্রিক গ্রেডিয়েন্ট আর কেমিক্যাল গ্রেডিয়েন্টকে একসাথে আমরা কি ডাকি, একসাথে আমরা ডাকি হচ্ছে ইলেকট্রো কেমিক্যাল গ্রেডিয়েন্ট, ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট বা তড়িৎ রাসায়নিক গ্রেডিয়েন্ট, বা তড়িৎ রাসায়নিক নতিমাত্রা। ঠিক আছে, বুঝাইতে পারছি। এখন কাহিনী কি হবে, ধরো আমি ঘাড় ধাক্কা দিয়ে একজনের বাইরে বের করে দিছি, সে সবসময় কি চিন্তা করবে, সে সবসময় ঘরের ভেতরে ঢোকার চেষ্টা করবে না। একটা স্প্রিংকে আমি যদি জোর জবরদস্তি করে সংকুচিত করি,
সেই হাতটা ছেড়ে দেওয়ার সাথে সাথে স্প্রিংটা কি করবে, প্রসারিত হয়ে যাবে না? এই যে আমি এই প্রোটনটারে ঘাড় ধাক্কা দিয়ে বাইরে বের করে দিছি, এই প্রোটনটা সবসময় চেষ্টা করবে না আবার ভেতরে যাওয়ার, কারণ এইটা বাইরে যাওয়ার কারণেই যত গ্রেড এই ইমব্যালেন্সটা তৈরি হয়েছে। আমার এই যে এই দুইটা পয়েন্ট আমি লিখছি, এই দুইটা ইমব্যালেন্স তৈরি হয়েছে কি কারণে? এই প্রোটনটা বাইরে বের হয়ে যাওয়ার কারণে। তার মানে এই প্রোটনটা আবার ভেতরে ঢোকার চেষ্টা করবে না। এখন এইখানে ভেতরে ঢোকার আগে মাঝখানে একটা কাহিনী ঘটবে। এই যে আমরা প্রথমে লিখলাম না বাইরে একটা পজিটিভ চার্জ বেড়ে গেছে, তাহলে প্রকৃতি তো সবসময় কি ব্যালেন্স অবস্থা চায় না? এই যে একটা পজিটিভ চার্জ যে বাইরে বের হয়ে গেছে না, এইটাকে ব্যালেন্স করার জন্য আমার একটা সমপরিমাণ পজিটিভ চার্জ, সমপরিমাণ পজিটিভ চার্জ, ধরো এই যে একটা পটাশিয়াম চার্জ, একটা পটাশিয়ামের চার্জ কত? 1+1, তাই না? মানে এইটাকে আমরা বলি একটা চার্জ। প্রোটনের চার্জ কত? এইটাও 1। তাহলে প্রোটন যেহেতু বাইর হয়ে গেছে, সেটাকে ব্যালেন্স করার জন্য, এই যে ইলেকট্রিক্যাল গ্রেডিয়েন্ট, সেটাকে ব্যালেন্স করার জন্য এই পটাশিয়ামটা সে কই চলে যাবে? সে ভেতরে চলে যাবে। তাইলে পটাশিয়ামটা এখন ভেতরে চলে আসছে। তাইলে কি হয়েছে? যতগুলা প্রোটন বাইরে বের হইছে ততগুলা পটাশিয়াম ভেতরে ঢুকছে। তাহলে এখন আমার এই জিনিসটা ব্যালেন্স হয়ে গেছে না? এখন আমার এই জিনিসটা ব্যালেন্স হয়ে গেছে, তাহলে এইটা আমার শেষ। এখন আর এই ইলেকট্রিক গ্রেডিয়েন্ট আর নাই, ইলেকট্রিক গ্রেডিয়েন্ট এখন ব্যালেন্স হয়ে গেছে। তাহলে বাকি রয়েছে কি? বাকি আছে আমার এই কেমিক্যাল গ্রেডিয়েন্ট। বাইরে তো পিএইচ এখনো কম, কারণ প্রোটন তো এখনো বাইরে, পিএইচ তো এখনো বাড়ে নাই। তাহলে পিএইচ বাড়ানোর জন্য কি করতে হবে? এই প্রোটনকে, এই যে আমার প্রোটনটা আছে, প্রোটনরে আবার ঘাড় ধইরা বা ভেতরে ঢুকাইতে হবে। ঘাড় ধইরা ভেতরে কিভাবে ঢুকবে? এই যে প্রোটনটা যখন বাইরে বের হইছে, সে করছে কি, সে এইখানে একটা কো ট্রান্সপোর্ট প্রোটিন আছে, এইখানে এই যে প্রোটিনটা আছে না, এইটাকে আমরা বলি কো ট্রান্সপোর্ট প্রোটিন। এই কো ট্রান্সপোর্ট প্রোটিনটা, এই কো ট্রান্সপোর্ট প্রোটিনকে সে সক্রিয় করে ফেলে। এই কো ট্রান্সপোর্ট প্রোটিনকে সে সক্রিয় করে। কি সক্রিয় করা মানে কি? সক্রিয় করা মানে সহজ কথায়, এই যে ঘাড় ধাক্কা দিয়ে এই দরজা দিয়ে তারা বের করছে, সে এই দরজাটা আবার ধাক্কা দিয়ে খুইলা ফেলে। ধাক্কা দিয়ে খুললে কি হবে? এই যে বাইরে বের হইছে, সে এই দরজা দিয়ে আবার ভেতরে সুন্দর করে ঢুকবে। এখন কাহিনী আছে এখানে, ঝামেলাটা কি? ঝামেলাটা হচ্ছে প্রোটন শুধু একা ঢুকে না, সে যখন দরজা খুলে, এই যে তারে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিছে, প্রোটন ঢুকার সময় এই কো ট্রান্সপোর্ট প্রোটিন, প্রোটন ঢুকার সময় তার সাথে একটা অ্যানায়নকে সাথে নিয়ে ঢুকে। অ্যানায়ন, এই অ্যানায়নটাকে সে সাথে নিয়ে ঢুকবে, একসাথে ঢুকবে, অ্যানায়নকে নিয়ে একসাথে ঢুকবে। এই কারণে আমরা এটাকে বলি প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট থিওরি। প্রোটনের সাথে অ্যানায়ন একসাথে ঢুকে পড়ে এই কো ট্রান্সপোর্ট প্রোটিন দ্বারা। এটাকে, এই কারণে এটার নাম হচ্ছে কো ট্রান্সপোর্ট। কো ট্রান্সপোর্ট মানে কি? ট্রান্সপোর্ট মানে তো পরিবহন, আর কো মানে হচ্ছে এইটার সাথে আরেকটা ঢুকবে। দুইটা জিনিস একসাথে ঢুকানোর জন্য এই প্রোটিনটা কার্যকর। ঠিক আছে? যখন প্রোটনটা ঢুকবে, প্রোটনের পিছনে পিছনে লেজ ধইরা ধইরা এই অ্যানায়নটাও ভিতরে ঢুকে পড়বে। এইভাবে আমার কেমিক্যাল গ্রেডিয়েন্টটাও এখন ব্যালেন্স হয়ে গেল। এবং এইখানে আমার লাভটা কি হইলো বলতো? এখানে আমি একই সাথে এখানে আমার ক্যাটায়নও ঢুকলো, অ্যানায়নও ঢুকলো। মানে দুইটা খনিজ লবণ আমার এই প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট থিওরি অনুযায়ী দুইটা খনিজ লবণ আমার কোষের ভেতরে বাইরে থেকে ঢুকতে পারলো। কিসের বিনিময়ে? এই যে এটিপি খরচ করার মাধ্যমে। এই কারণে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদকে আমরা বলি সক্রিয় শোষণ মতবাদ। আমি যদি জিনিসটা আরেকবার একটু রিক্যাপ করি, কাহিনী কি হয়েছে? আমার কোষঝিল্লির ভেতরের অংশ, বাইরের অংশ। কোষঝিল্লির মধ্যে একটা প্রোটন পাম্প আছে। এই প্রোটন পাম্পটা কি করে? কোষের ভেতরে যে প্রোটন গুলা আছে, প্রোটন গুলাকে সে বাইরে বের করে দেয় ঘাড় ধাক্কা দিয়ে। ঘাড় ধাক্কা দিয়ে বের করতে হলে অবশ্যই আমার শক্তি লাগবে। সে এটিপি কে খরচ করে সে প্রোটনকে বাইরে বের করে দেয়। এখন প্রোটন যখন বাইরে বের হয়ে গেছে, তখন কি হইতেছে? আমার এইখানে পজিটিভ চার্জ বাইরে ভেতরের থেকে বেড়ে গেল, আর পিএইচটা কমে গেল, কারণ বাইরে প্রোটনের ঘনত্বটা এখন একটু বেড়ে গেল। তাইলে এখানে আমার পিএইচ কমলো আর হচ্ছে পজিটিভ চার্জ বাড়লো। যখন পজিটিভ চার্জ বাড়লো, তখন সেই অবস্থাটাকে আমরা কি বলি? ইলেকট্রিক গ্রেডিয়েন্ট। মানে একটা পার্থক্য তৈরি হলো। গ্রেডিয়েন্ট মানে একটা পার্থক্য তৈরি হওয়া, বাইরের সাথে ভেতরের পার্থক্য তৈরি হওয়া।
আর যখন পিএইচটা কমে গেল সেইটাকে আমরা বলি কেমিক্যাল গ্রেডিয়েন্ট। যেহেতু দুইটা জিনিস এই প্রোটনের কারণে একসাথে ঘটতেছে, সেই কারণে এই দুইটাকে একসাথে আমরা বলি ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট বা তড়িৎ রাসায়নিক নতিমাত্রা। এখন এই পজিটিভ বা এই ইলেকট্রিক গ্রেডিয়েন্টকে অবশ্যই ব্যালেন্স করতে হবে না? পজিটিভ চার্জ বাইরে বের হইছে, তাহলে সমপরিমাণ পজিটিভ চার্জ আমার ভেতরে ঢুকাইতে হবে না? এই সমপরিমাণ পজিটিভ চার্জ ভেতরে ঢুকানোর জন্য এই যে পটাশিয়ামটা যে আছে, এই পটাশিয়াম ঠুস করে ভেতরে ঢুকে পড়ে এই পজিটিভ চার্জের ব্যালেন্স করার জন্য। এই পজিটিভ চার্জ যেহেতু ভেতরে ঢুকে পড়লো, তাইলে আমার ইলেকট্রিক গ্রেডিয়েন্ট ব্যালেন্স হয়ে গেল। এখন আর ইলেকট্রিক কোনো গ্রেডিয়েন্ট নাই, কারণ যেইগুলা পজিটিভ বের হইছে সেই পরিমাণ পজিটিভ ভেতরে ঢুকছে, ইলেকট্রিক গ্রেডিয়েন্ট ব্যালেন্স হয়ে গেল। বাকি রইলো কি? আমার কেমিক্যাল গ্রেডিয়েন্ট। কেমিক্যাল গ্রেডিয়েন্টটা বাকি রইলো, মানে এখন আমার পিএইচ কেও ব্যালেন্স করাইতে হবে। এখন কি করবে? এই প্রোটনটা তখন আরেকটা প্রোটিনের মাধ্যমে, যেটার নাম হচ্ছে কো ট্রান্সপোর্ট প্রোটিন, সেটার মাধ্যমে এই প্রোটনটাও ভেতরে ঢুকবে। এখন প্রোটন যখন ভেতরে ঢুকে, প্রোটন তার সাথে সাথে এই অ্যানায়নটাকেও ঢুকায় ফেলে। এই কারণে এইটাকে আমরা বলি প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদ। ঠিক আছে? এখন এটা আমার লাভটা কি হইলো? এই পুরা প্রক্রিয়ার মধ্যে আমি দুইটা খনিজ লবণ একসাথে পাইলাম, ক্যাটায়ন পাইলাম, একটা অ্যানায়ন পাইলাম। ঠিক আছে? এইভাবে হচ্ছে উদ্ভিদ তার এই সক্রিয় শোষণের এই মতবাদটা সে কমপ্লিট করে, প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদ। সবার ক্লিয়ার হইছে? ঠিক আছে, বুঝছি। এডিপিটা বুঝা নাই? এটিপি ভেঙে এডিপি হইছে আর কি, এটিপি ভেঙে এডিপি হইছে। ক্যাটায়নটা সহজ কথায়, এই যে ক্যাটায়নটা বের হইছে না, এই কারণে তার কি হইছে? একটা ইলেকট্রিক গ্রেডিয়েন্ট তৈরি হইছে। এই ইলেকট্রিক সবসময় কি পজিটিভ পটাশিয়ামই ঢুকবে? তোমার মেইন কথা হচ্ছে, সহজ কথায়, একটা পজিটিভ চার্জ ঢুকাইতে হবে। কারণ একটা পজিটিভ চার্জ বের হইছে, তাহলে এই এই জিনিসটাকে ব্যালেন্স করার জন্য একটা পজিটিভ চার্জ ভেতরে ঢুকাইতে হবে, যেটা বের হবে সেটার ভিতরে ঢুকাইতে হবে। ঠিক আছে? অ্যানায়ন কি বাহিরে আগে থেকেই থাকে? অ্যানায়ন তো, এটা তো ধরো বাইরের মাটির অংশ, এখানে কি আছে? পানির মধ্যে খনিজ লবণ গুলা দ্রবীভূত অবস্থায় আছে, তাই না? হাইড্রোপ্রোটন বের হইলো কেন? এই যে এখানে প্রোটন পাম্প আছে, তারা ঘাট ধরে বের করছে। উদ্ভিদও তো চালাক, উদ্ভিদ তো অনেক চালাক। তার কি করতে হবে তোমাদেরকে আরেকবার একটু বলি। এই যে মানে এই প্রশ্নটা আমারও মাঝে মাঝে হইতো, এই ধরো কেন উদ্ভিদের এত ঠেকা পড়লো এই ভেতর থেকে প্রোটনটারে বের করার? উদ্ভিদের তো জীবন আছে, তাই না? আল্লাহ তাআলা সবকিছু আসলে কি হয়েছে বলতো, মানে আল্লাহ তাআলা সবকিছুই হচ্ছে খুব সুন্দর করে বানাইছেন, সবাইরে সার্ভাইভ করার মতো। এই দুনিয়াতে সার্ভাইভ করার জন্য আল্লাহ তাআলা সবাইরে সব ধরনের মেকানিজম দিয়ে পাঠাইছে। দেখবা মরু অঞ্চল বা ঠান্ডা অঞ্চলের যে ভাল্লুকগুলা, তাদের হচ্ছে একদম, তারা দেখতে সাদা, তাদের লোমগুলা অনেক মোটা। কিন্তু মেরু অঞ্চলের ভাল্লুকগুলা, ওদের লোমগুলা অনেক পাতলা। এটা তাদের একটা সার্ভাইভাল মেকানিজম। ঠিক একইভাবে উদ্ভিদের জন্য আল্লাহ এটা করছে। দেখো উদ্ভিদ কত চালাক। উদ্ভিদ হচ্ছে তার প্রোটনকে ঘাড় ধাক্কা দিয়ে ভেতর থেকে বাইরে বের করে দিছে, প্রোটনের ঘাড় ধাক্কা দিয়ে বাইরে বের করে দিয়া সে ক্যাটায়ন পাইছে, অ্যানায়ন পাইছে, আবার সে প্রোটনকে আদর করে ভেতরে ডেকে নিছে। মানে বাইরে বের করার পরে আবার প্রোটনের ভেতরে ঢুকাইছে ঠিকই, কিন্তু চালাকি কইরা সে মাঝখানে ক্যাটায়ন আর অ্যানায়ন দুইটা খনিজ লবণ মাটি থেকে শোষণ করে নিল। এইটাই হচ্ছে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট থিওরি। ঠিক আছে? আর কারো কোনো কোয়েশ্চেন আছে? আর কারো কোনো কোয়েশ্চেন আছে? বলো, কারো কোনো কোয়েশ্চেন আছে? ভাইয়া তাহলে তো পজিটিভ চার্জ বাইরে যাবে। পজিটিভ চার্জ বাড়বে না, পজিটিভ চার্জ বাড়বে না। এইখানে ভেতরে ঢুকলো না একবার, এই ভেতরে ঢুকার পরে ওইটা ব্যালেন্স হয়ে গেছে। আবার অ্যানায়ন ঢুকছে না, যেই প্রোটনটা ঢুকছে প্রোটনের সাথে তো অ্যানায়ন ঢুকছে, সো ব্যালেন্স হয়ে গেছে জিনিসটা। বুঝছো? আচ্ছা, বইয়ে ইলেকট্রোকেমিক্যাল পটেনশিয়াল গ্রেডিয়েন্ট একই কথা, একই কথা। ঠিক আছে, একই কথা। আমি জাস্ট মানে এই যে তোমাদের বইয়ে যেটা লেখা আছে না, এই যে ইলেকট্রোকেমিক্যাল পটেনশিয়াল গ্রেডিয়েন্ট, এই যে আমি তোমাদেরকে জাস্ট একটু বলি, কনফিউশন হওয়ার কোনো কারণ নাই। ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট যেই কথা, ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট যেই কথা, ইলেকট্রোকেমিক্যাল পটেনশিয়াল গ্রেডিয়েন্ট একই কথা।
অথবা এইটারে আরো কি নামে ডাকে, প্রোটন মোটিভ ফোর্স। একই কথা, এই তিনটা ওয়ার্ড বা তিনটা টার্ম একই কথা। আচ্ছা, এডিপি প্লাস পাই লেখা আছে। এসা খুব সুন্দর প্রশ্ন করছো। এটিপিটা যখন ভাঙে, এটিপি মানে কি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট না? এটিপি ভাঙলে কি তৈরি হয়, এডিপি আর হচ্ছে ইনঅর্গানিক ফসফেট। পিআই মানে কি, পিআই মানে হচ্ছে ইনঅর্গানিক ফসফেট। এটিপি মানে কি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, তিনটা ফসফেট আছে। এডিপি মানে কি, অ্যাডিনোসিন ডাইফসফেট। এটিপি যখন ভাঙে তখন একটা ফসফেট বের হয়ে যায়, একটা ফসফেট বের হওয়ার কারণেই শক্তি তৈরি হয়। এই শক্তিটা ব্যবহার করে আমার এই যে প্রোটনটা আছে, প্রোটনটা বাইরে বের হয়। ঠিক আছে, এই কারণে তুমি এখানে এটিপি প্লাস হচ্ছে পিআই লিখো, তোমরা সবাই পিআই লিখো, পিআই না লিখলে আবার তোমাদেরকে কাইটা দিবে। সো সবাই পিআই লিখো। ঠিক আছে, সবার ক্লিয়ার হয়েছে আশা করি। এখন আসো আমরা এডিপি প্লাস পিআই মানে হচ্ছে এই যে এটিপিটা ভাঙছে না, একটা ফসফেট বের হয়ে গেছে, এই কারণে এডিপি প্লাস পিআই হয়েছে, একই কথা। ওকে, এখন আসো আমরা পরের ইয়াটাতে যাই। পরের প্রক্রিয়াটার নাম হচ্ছে লেসিথিন। লেসিথিন বাহক ধারণা খুবই মজার, খুবই সহজ। লেসিথিন বাহক ধারণা, এটা অনেকেই বুঝে না, আমরা একটু সহজ করে আজকে বুঝার চেষ্টা করব। লেসিথিন বাহক ধারণা। ওকে, আসো। লেসিথিন বাহক ধারণাতে কি হয়? আচ্ছা, প্রথমে আমরা লেসিথিন জিনিসটা কি সেটা একটু বোঝার চেষ্টা করি। একটু আলাদা একটা স্লাইডে লেসিথিন জিনিসটা কি সেটা একটু বুঝি। লেসিথিন এই জিনিসটা হচ্ছে এক ধরনের ফসফোলিপিড। লেসিথিন হচ্ছে এক ধরনের ফসফোলিপিড। এই লেসিথিন কি দিয়ে তৈরি জানো? দুইটা জিনিস দিয়ে তৈরি, ফসফাটাইডিক অ্যাসিড আর হচ্ছে কোলিন। লেসিথিন হচ্ছে ফসফাটাইডিক অ্যাসিড আর কোলিন, এই দুইটা জিনিস দিয়ে তৈরি। লেসিথিন জিনিসটা কি? লেসিথিনটা হচ্ছে এক ধরনের ফসফোলিপিড। ফসফোলিপিড, ফসফোলিপিডটা কি? ফসফোলিপিড হচ্ছে যেটার মধ্যে একই সাথে ফসফেট থাকবে আর হচ্ছে লিপিড থাকবে। ফসফেট আর লিপিড মিলে তৈরি হয় ফসফোলিপিড। তাইলে দেখো তো, লেসিথিন থেকে আমি দুইটা জিনিস পাইতেছি, ফসফাটাইডিক অ্যাসিড আর কোলিন। এই ফসফাটাইডিক অ্যাসিডটা হচ্ছে আমার ফসফেট, ফসফেট দিবে, আর এই কোলিনটা হচ্ছে আমার লিপিডের সোর্স। ঠিক আছে, তার মানে এই যে লিপিড আর এই ফসফেট, এই কারণে লেসিথিনকে আমরা বলি ফসফোলিপিড। ঠিক আছে, ফসফোলিপিড, ফসফেট আর লিপিড, ফসফাটাইডিক অ্যাসিড আর কোলিন, মানে এই দুইটা জিনিস মিলে লেসিথিন তৈরি। লেসিথিনের ইন্ট্রোডাকশন হচ্ছে এতটুকু। এই ইন্ট্রোডাকশনটুকু তোমার এখন কাজে লাগবে। লেসিথিনের ক্ষেত্রে কি হয় সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। লেসিথিনের ক্ষেত্রে আমাদেরকে, এটা একটা কোষ ঝিল্লি এইদিকে, আচ্ছা আরেকটু বড় করে দিই। হ্যাঁ, ওকে, মানে লেখার সুবিধার্থে আর কি একটু দূরে দূরে দিলাম। এই জিনিসটা কি? এইটাও কিন্তু আমার কোষ ঝিল্লি। এইটা কি? এটাও হচ্ছে আমার কোষ ঝিল্লি। ধুর, লিখতে গেলে এত ঝামেলা। কোষ ঝিল্লি, ঠিক আছে, কোষ ঝিল্লি। কোষ ঝিল্লির এইটা হচ্ছে দুই লেয়ার, ওই যে আমরা পড়ছি না বাই লেয়ার থাকে ফসফো, মানে তোমার কি বলে এটারে, ফ্লুইড মোজাইক মডেলে। তো এইটা হচ্ছে বাইরের লেয়ার, এটা হচ্ছে ভেতরের লেয়ার। তাহলে আমরা বলতে পারি যে এইটা হচ্ছে আমার বাইরের তল, এই অংশটুকু হচ্ছে আমার বাইরের তল, এইটুক হচ্ছে আমার ভেতরের তল, তাই না? মানে এই সাইডটা হচ্ছে ভেতরের দিক, এটা হচ্ছে বাইরের দিক। তাহলে আমার এটা হচ্ছে, একটু লিখে দিই, এটা হচ্ছে বাহির, বাহিরের তল, আর এটা হচ্ছে ভেতরের তল, কোষ ঝিল্লির ভেতরের তল, মানে ভেতরের সাইড বাইরের সাইড। এখন কোষের বাইরে কি থাকে? কোষের বাইরে ওই যে বললাম মাটিতে দ্রবীভূত অবস্থায় ক্যাটায়ন অ্যানায়ন গুলা থাকে, খনিজ লবণ গুলা থাকে। তাহলে আমরা হচ্ছে এখানে লিখলাম হচ্ছে ক্যাটায়ন, যে কোনো একটা ক্যাটায়ন আমি লিখে ফেললাম, ধরলাম পটাশিয়াম আছে আর হচ্ছে ক্লোরাইডাস, এই দুইটা আছে, একটা ক্যাটায়ন একটা অ্যানায়ন। এখন
আমি অলরেডি বলছি লেসিথিন কি একটা ফসফোলিপিড, আর কোষ ঝিল্লি কি দিয়ে তৈরি? ফসফোলিপিড দ্বারা তৈরি না? এটা তো সবাই মোটামুটি জানো। তাহলে এই কোষ ঝিল্লিতে কি থাকবে? লেসিথিন অড হেল পরিমাণে থাকবে। তাহলে আমার হচ্ছে এইখানে লেসিথিন আছে। এই বাইরের তলে এটা হচ্ছে লেসিথিন, এই বাইরের তলে যে লেসিথিনটা আছে, এই লেসিথিনটা সে করবে কি জানো? এই পটাশিয়াম আর ক্লোরাইড এই দুইটাকে সে একসাথে নিজের কাছে নিয়ে আসবে। এই পটাশিয়াম আর ক্লোরাইড এই দুইটা লেসিথিনের সাথে যুক্ত হবে, লেসিথিনের সাথে একসাথে যুক্ত হবে। লেসিথিনের সাথে যখন যুক্ত হবে তখন তারা তৈরি করবে লেসিথিন আয়ন কমপ্লেক্স, মানে লেসিথিন আয়ন যৌগ। এই পটাশিয়াম, এই যে বাইরে যে পটাশিয়াম আছে, বাইরে যে ক্লোরাইড আছে, মানে ক্যাটায়ন অ্যানায়ন দুইটা একসাথে লেসিথিনের সাথে মিশে তারা লেসিথিন আয়ন কমপ্লেক্স তৈরি করবে। এই লেসিথিন আয়ন কমপ্লেক্স সে এই ভেতর থেকে বাইরের দিকে যাবে। আচ্ছা, এই কালার দিয়ে দেখানো উচিত হয়নি, এটা হচ্ছে একটু এই কালার দিয়ে দেখ। সে হচ্ছে বাইরে থেকে ভেতরের দিকে যাবে, বাইরে থেকে ভেতরের দিকে যাবে। ভেতরের দিকে গিয়ে আমরা একটু আগে কি দেখলাম? লেসিথিন কি কি দিয়ে তৈরি? ফসফেটিক অ্যাসিড আর কোলিন। এই লেসিথিনটা সে ভেঙে যাবে, ভেঙে কি তৈরি করবে? ভেঙে তৈরি করবে ফসফাটাইডিক অ্যাসিড, ফসফাটাইডিক অ্যাসিড আর হচ্ছে কোলিন। ঠিক আছে, ফসফাটাইডিক অ্যাসিড আর হচ্ছে কোলিন তৈরি করবে। এখন যেটা হবে, এই যে ফসফাটাইডিক অ্যাসিডটা আছে না, এই ফসফাটাইডিক অ্যাসিড এই যে এই ক্যাটায়ন আর অ্যানায়ন যে লেসিথিনের সাথে মিশেছিল, এই ফসফাটাইডিক অ্যাসিডটা সে করবে কি? সে ক্যাটায়নকে কোষের ভেতরে পৌঁছায় দিবে, ক্যাটায়নকে সে কোষের ভেতরে পৌঁছায় দিবে। আর এই যে কোলিনটা আছে, এই কোলিনটা সে হচ্ছে এই অ্যানায়নকে কোষের ভেতরে পাঠায় দিবে। এরপরে কি হবে? এরপরে আবার সুন্দর করে এই ফসফাটাইডিক অ্যাসিড আর কোলিন তারা এটিপি খরচ করার মাধ্যমে, ওই যে সেম ভাবে এটিপি খরচ করার মাধ্যমে এবং বিভিন্ন প্রকার এনজাইমের সহযোগিতায়, এটিপি খরচ করার মাধ্যমে এবং বিভিন্ন এনজাইমের সহযোগিতায় তারা কিসে রূপান্তরিত হবে? আবার লেসিথিনে রূপান্তরিত হবে। এবং এইভাবে এই সাইকেলটা কন্টিনিউয়াস চলতে থাকবে। তাহলে আরেকবার একটু রিক্যাপ করি কাহিনীটা কি হয়েছে। এইটা একটা কোষ ঝিল্লি, কোষ ঝিল্লি কি দিয়ে তৈরি? ফসফোলিপিড বাইলেয়ার দিয়ে তৈরি। আর আমরা জানি লেসিথিনটা হচ্ছে এক ধরনের ফসফোলিপিড, তার মানে এখানে অবশ্যই লেসিথিন আছে। এই লেসিথিনটা কোষের বাইরের থেকে যেই ক্যাটায়ন আর অ্যানায়ন, আমি জাস্ট উদাহরণ হিসেবে পটাশিয়াম ক্লোরাইড লিখছি, এই ক্যাটায়ন অ্যানায়ন এই লেসিথিনের সাথে মিশ্রিত হবে, যুক্ত হবে। লেসিথিনের সাথে যুক্ত হয়ে কি তৈরি করবে? লেসিথিন আয়ন কমপ্লেক্স। লেসিথিন আয়ন কমপ্লেক্স তৈরি করার পরে এই লেসিথিনটা সে ভেতরে যাবে, ভেতরের দিকে যাবে। ভেতরের দিকে গিয়ে সে কিসে ভাঙবে? ভাইঙা তৈরি করবে ফসফেটিক অ্যাসিড আর কোলিন, কারণ সে তো তৈরি এই দুইটা জিনিস দ্বারাই। এই ফসফেটাইডিক অ্যাসিড আর কোলিন দেওয়ার পরে এই ফসফেটাইডিক অ্যাসিডটা সে যে যুক্ত হয়েছিল ক্যাটায়নের সাথে, ফসফেটাইডিক অ্যাসিড সেই ক্যাটায়নকে ভেতরে পাঠিয়ে দিবে। আর আরেকটা যে অ্যানায়নের সাথে যুক্ত হয়েছিল এই কোলিনটা সেই অ্যানায়নকে ভেতরে পাঠিয়ে দিবে। এরপরে কি হবে? ফসফেটাইডিক অ্যাসিড আর কোলিনটা ভেতরে দুইটারে পাঠিয়ে দেওয়ার পরে তারা এটিপি কে খরচ করে, মানে শক্তি ব্যয় করে এবং বিভিন্ন এনজাইমের সহায়তায় তারা আবার লেসিথিনে রূপান্তরিত হবে এবং আবার এই সেম সাইকেল কন্টিনিউয়াস চলতে থাকবে। এখানেও কি এটিপি ব্যবহার হইতেছে না? এই কারণে এইটাও হচ্ছে সক্রিয় শোষণ মতবাদ। ঠিক আছে, এবং কেন, আমি যদি একটু ছোট্ট করে বলি, কেন ফসফেটাইডিক অ্যাসিড ক্যাটায়নকে পাঠাইতেছে, কেন কোলিন নেগেটিভকে পাঠাইতেছে? সহজ কথায় আমরা কি জানি ফসফেট গ্রুপটা কি চার্জ বিশিষ্ট? আমরা যদি এখানে বলি একটা ফসফেট গ্রুপ কি চার্জ বিশিষ্ট বলতো? সবাই যদি ফসফেটকে আমরা যখন লিখি PO4 3- লিখি না, ফসফেটটা কি নেগেটিভ চার্জ বিশিষ্ট না? সে এই ক্যাটায়নকে আকৃষ্ট করে ক্যাটায়নকে ভেতরে পাঠায়। আর এই কোলিনটা হচ্ছে নরমালি নেগেটিভ পজিটিভ চার্জ বিশিষ্ট। এই পজিটিভ চার্জ বিশিষ্ট হওয়ার কারণে সে করে কি? সে অ্যানায়নকে ভেতরে পাঠায়। এইভাবে তারা
ক্যাটায়ন অ্যানায়নকে বাইরে থেকে ভেতরে পাঠায় এবং কন্টিনিউয়াস এই সাইকেলটা চলতে থাকে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে সবার? সবার ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, পটাশিয়াম হাইড্রোজেনের চার্জ যেহেতু সমান, পটাশিয়াম কেন প্রবেশ করবে? আচ্ছা, আরেকটু না, আচ্ছা যুক্ত হওয়ার কথা না, কোলিন পজিটিভ চার্জ না, কোলিন পজিটিভ হলে যুক্ত হওয়ার কথা না, কোলিন পজিটিভ হলে, কোলিন তো পজিটিভই, ঠিক আছে, কোলিন পজিটিভই। আবার একটু বলবেন? আচ্ছা ঠিক আছে, ওকে, আরেকবার বলতেছি। কেমিক্যাল গ্রেডিয়েন্ট তো আচ্ছা, ইশরাত লামিয়া বলছে কেমিক্যাল গ্রেডিয়েন্ট তো ভাইয়া ব্যালেন্সড হয়ে যায় পটাশিয়াম আসলে, তাহলে আবার প্রোটন ঢুকবে কেন? আচ্ছা, প্রোটন ঢুকবে কেন এটা তোমারে বুঝতে হলে এই যে কেমিক্যাল গ্রেডিয়েন্ট ফিল আপ হয় না, পটাশিয়াম যখন ঢুকে তখন কেমিক্যাল গ্রেডিয়েন্ট ফিল আপ হয় না, কারণ কেমিক্যাল গ্রেডিয়েন্ট তৈরি হয় কিভাবে? এই যে একটু আগে যে বললাম, কেমিক্যাল গ্রেডিয়েন্টটা তৈরি হয় হচ্ছে আমার পিএইচ এর কারণে। পিএইচ তো পটাশিয়ামের উপর ডিপেন্ড করে না, তাই না? পিএইচ কি পটাশিয়ামের উপর ডিপেন্ড করে? পটাশিয়ামটা ঢুকে হচ্ছে আমার ইলেকট্রিক গ্রেডিয়েন্টকে ব্যালেন্স করার জন্য, আর প্রোটনটা আবার ঢুকে পিএইচ কে ব্যালেন্স করার জন্য, সহজ কথায়, ঠিক আছে? আর প্রোটনটা ঢুকার সাথে সাথে তার সাথে অ্যানায়নও ঢুকে, যেহেতু অ্যানায়ন ঢুকে এই কারণে প্রোটন যে আবার ঢুকছে সেইটা ব্যালেন্স হয়ে যায়, ঠিক আছে? এইটাই হচ্ছে মেইন মেকানিজম, বুঝতে পারছো? পটাশিয়ামটা ঢুকে ইলেকট্রিক গ্রেডিয়েন্টকে ব্যালেন্স করার জন্য, আর প্রোটনটা আবার ঢুকে হচ্ছে কেমিক্যাল গ্রেডিয়েন্ট ব্যালেন্স করার জন্য, মানে পিএইচ কে ব্যালেন্স করার জন্য। আর যেহেতু প্রোটনটা ঢুকলে প্রশ্ন আসতে পারে তাহলে তো দুইটা পজিটিভ ঢুকে পড়ছে, তাহলে তো আরো বেশি পজিটিভ হয়ে যাওয়ার কথা ভেতরে, না, বিষয়টা আরো বেশি পজিটিভ হয় না, কারণ এটার সাথে তো একটা অ্যানায়নও ঢুকতেছে, ব্যালেন্স করতেছে, কাউন্টার ব্যালেন্স করতেছে, ঠিক আছে? আচ্ছা, আরেকবার জাস্ট আমি এই জিনিসটা বইলা দেই, লেসিথিনের কাহিনীটা কি হচ্ছে। লেসিথিন হচ্ছে এক ধরনের ফসফোলিপিড। লেসিথিনটা কি দিয়ে তৈরি? ফসফ্যাটিডিক অ্যাসিড দিয়ে তৈরি, আর হচ্ছে কোলিন দিয়ে তৈরি। এখন এই ফসফ্যাটিডিক অ্যাসিডটা হচ্ছে এক ধরনের ফসফেট, আর কোলিনটা তো এক ধরনের লিপিড, এই কারণে লেসিথিনটা হচ্ছে একটা ফসফোলিপিড। এখন আমরা জানি যখন কোষঝিল্লির গঠন আমরা পড়ছিলাম, কোষঝিল্লির একটা অন্যতম মূল উপাদান হচ্ছে লেসিথিন, তাই না? এই লেসিথিনটা সে করে কি, সে এই যে কোষের ঝিল্লির বাইরে ধরো খনিজ লবণ আছে, ক্যাটায়ন আছে, অ্যানায়ন আছে, এই ক্যাটায়ন অ্যানায়ন হচ্ছে লেসিথিনের সাথে মিক্স আপ হয়ে যায়, মিশে যায়। এরপরে এই লেসিথিনটা কি করে, বাইরে থেকে ভেতরের দিকে যায়, ভেতরের দিকে গিয়ে এই লেসিথিনটা ভেঙে যায়। লেসিথিন ভাঙলে কি তৈরি হবে? লেসিথিনটা ভাঙলে তৈরি হবে ফসফ্যাটাইডিক অ্যাসিড আর কোলিন। ঠিক এই জিনিসটা এখানে হয়েছে, ফসফ্যাটাইডিক অ্যাসিড আর কোলিন। এখন ফসফ্যাটাইডিক অ্যাসিডটা আসলে নেগেটিভ চার্জ বিশিষ্ট। এখন নেগেটিভ চার্জ বিশিষ্ট মানে কি, সে এই পটাশিয়াম বা ক্যাটায়নকে ভেতরে রিলিজ করবে, আর এই কোলিনটা সে হচ্ছে পজিটিভ চার্জ বিশিষ্ট। সে করবে কি, সে নেগেটিভ বা অ্যানায়ন চার্জকে ভেতরে রিলিজ করবে, ভেতরে ছাইরা দিবে। এই ফসফ্যাটিডিক অ্যাসিড আর কোলিন যখন ক্যাটায়ন অ্যানায়নকে ভেতরে ঢুকায় দিল, এখন তারা কি করবে, তারা আবার এটিপি মানে শক্তির সাহায্যে এবং বিভিন্ন প্রকার এনজাইমের সাহায্যে তারা আবার লেসিথিন তৈরি করবে, এবং এই সাইকেলটা কন্টিনিউয়াস চলতে থাকবে। তোমরা যদি এই চিত্রটা জাস্ট একটু বুঝো, দেখো, তোমাদের একদম মানে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। সবাইরে বুঝাইতে পারছি? বলো, সবাই বুঝছো? এখন বুঝছো সবাই? এত কাহিনীর কি দরকার ছিল? এটাই তো হচ্ছে আসল মজা, বুঝছো? মানে তুমি হচ্ছে বুঝবা, বুঝার জন্য তুমি জানো এই জিনিসগুলো কিন্তু খুব দ্রুততম সময়ের মধ্যে হয়ে যায়, মানে এটা আসলে খুব একটা বেশি সময় নেয়, খুব দ্রুত সময়ের মধ্যে হয়ে যায়, ঠিক আছে? ওকে, এই জিনিসটা কিন্তু দেখো, আমি বলি এই জিনিসটা তোমাদের বইয়ে কিন্তু নাই, বইয়ে মাত্র 2-3 লাইন লেখা। তুমি যদি এইভাবে না পড়ো, মানে আমি তোমাদেরকে একটা কথা বলি যে এই জিনিসটা আমি তোমাদেরকে আঁকাইছি, এটা কিন্তু তোমাদের বইয়ে নাই, কিন্তু এই জিনিসটা তোমাদেরকে আঁকায় বোঝানোর কারণ হচ্ছে যাতে তোমরা একটু মজা পাও, জিনিসটা যাতে সুন্দর করে উপলব্ধি করতে পারো, ঠিক আছে? এটাই হচ্ছে মেইন কথা। আচ্ছা, তোমাদের সাথে একটু ছোট্ট গল্প করি কিছুক্ষণ, অনেক তো পড়লাম। ব্রেক দিব? আচ্ছা ঠিক আছে, একটু ব্রেক দেই, সবাই একটু পানি খাও আর আমার গল্প শোনো সবাই মন দিয়ে। সবার হচ্ছে
মানে পড়ালেখা তো মনে হয় অনেক করতেছো সবাই, পড়ালেখা অনেক বেশি করতেছো। তো তোমাদের সাথে একটু মানে লাইফ স্টোরি শেয়ার করি আমার কিছু, কি বলো? তোমরা হচ্ছে এই বাপ মা চলে গেলে মানে পড়ালেখা বই বন্ধ করে হচ্ছে নিজেরা পার্টি করা শুরু করো কয়জন একটু দেখি? বাপ মা চলে গেলে, বাসা থেকে বাপ মা চলে গেলে হচ্ছে কয়জন পড়ালেখা বই ধরে বসে থাকো, আর কয়জন বইটা বন্ধ করে নিজেরা আনন্দ করো, নাচানাচি করো? আচ্ছা, অনেকেই করে অনেকেই করে না। আচ্ছা, অনেকেই করে না। আরে ফাতেমা হচ্ছে অনেক মনোযোগী স্টুডেন্ট, অনেকে ঘুমায়া যায়। আচ্ছা, তো তোমাদের সাথে আমি একটা ছোট্ট গল্প করি, জাস্ট একটু চ্যাট বক্সটা অফ রাখি, সবাই একটু এই টাইমে একটু পানি খাইতে পারো। সবাই মানে অনেকক্ষণ পড়লাম তো, সো একটু পানি খাইতে পারো সবাই। আমি জাস্ট 5 মিনিটে জাস্ট একটু ছোট্ট করে গল্পটা বলে দিই। মানে আগে আমি যখন মানে অনেক ছোট ছিলাম, 6, 7, 8 পড়তাম, ওই সময় মানে আম্মু আব্বু ধরো দুইজনই সকালবেলা বাসা থেকে বের হইতো। তো দুইজনই বের হওয়ার পরে আমি করতাম কি, আমি আর আমার বড় বোন দুজনই হচ্ছে বইটা অফ করতাম। বইটা অফ করার সাথে সাথে আমরা দুইজনই হচ্ছে চলে যাইতাম টিভি রুমে, গিয়ে টিভিটা অন করতাম। আর ধরো মজা মাস্তি কারে বলে, দুনিয়া একদম আমাদের তখন। তখন আমরা খাওয়া দাওয়া দোকান থেকে এইটা সেটা কিনে আনতাম, দুইজনে মিলে পুরো থিয়েটারের মতন করে, মুভি থিয়েটারের মতন টিভি দেখতাম। তো আমার আব্বু ছিল অনেক চালাক মানুষ, বুঝছো, খুবই চালাক মানুষ। আহ এত বেশি চালাক, আমরা যদি হচ্ছে গাছের ডালে ডালে চড়ি, সে চলতো পাতায় পাতায়। তো সে সম্ভবত এই জিনিসটা আঁচ করতে পারছে, একটু বুঝতে পারছে যে না, আমার ছেলে মেয়ে তো এত ভালো হওয়ার কথা না। আমি দেখা যাই তারা পড়ালেখা করতেছে, আবার যখন বাসায় ঢুকি তখনও দেখি পড়ালেখা করতেছে। এত ভালো ছেলে মেয়ে তো, মানে ওই যে বেশি বেশি কি বলে এটারে, যে কি জানি, অতি ভক্তি চোরের লক্ষণ একটা কথা আছে না? তো এত ভালো ছেলে মেয়ে তো হইলে তো সমস্যা, এত ভালো হইলে তো মানে কেমনে সম্ভব? তা আমার আব্বু সম্ভবত একটু সন্দেহ করছে। তো একদিন একদিন হয়েছে কি, আমার আব্বু হচ্ছে বাইক চালাইতো। তো তো বাইকের তো ধরো আমরা নর্মালি সে আসলে আমার আব্বু আসলে বা আম্মু আসলে কেমনে বুঝতাম, নিচে তো গেট থাকতো, গেটটা যখন খুলতো বা বন্ধ করতো একটা শব্দ হইতো। বা ধরো আমার আব্বু যখন হচ্ছে বাইক চালায় আসতো, একটা ভুম ভুম শব্দ হইতো। এই ভুম ভুম শব্দ শুনলে হচ্ছে বুঝতাম আমার বাপ আসতেছে। সাথে সাথে টিভি অফ করে দুইজন পড়ার টেবিলে বসতাম। তো একদিন আমার আব্বু, সে হচ্ছে 8টা 55-তে বের হইছে, বুঝছো, 8টা 55, সকাল 8টা 55-তে বের হয়েছে। আম্মু খুব সম্ভবত 8:30টার দিকে বের হয়ে গেছে। আম্মু খুব সম্ভবত 8:30টার দিকে বের হয়ে গেছে, 8টা 55-তে আব্বু বের হয়েছে। তো 8টা 55-তে আব্বু বের হয়ে যাওয়ার পর এখন আমি কি করব কি করব, এখন তো আমাদের রুলস কি, আমার আর আমার বড় বোনের রুলস হচ্ছে আব্বু আম্মু গন, পার্টি অন। ঠিক আছে, আমাদের রুলস ছিল এটা, আব্বু আম্মু গন, পার্টি অন। এটা ছিল আমাদের রুলস। তো 8টা 55-তে আব্বু বের হয়ে গেছে, 8:30টায় আম্মু বের হয়ে গেছে, তো আমাদের তো পার্টি অন। দুইজনে মিলে একদম বই রাখলাম, টিভির পর্দাটা খুললাম, টিভি ছাইরা টিভি দেখা শুরু করলাম। মানে সেই টিভিতে কিছু না হইলেও টিভির অ্যাডভার্টাইজ দেখলেই মনের মধ্যে একটা শান্তি লাগতো তখন। তো 8টা 55-তে আব্বু বের হয়েছে, তো বুট বুট শব্দ করে বাইক নিয়ে বের হয়ে গেছে। তা আব্বু আসলে তো ভুট ভুট শব্দ হবে বাইকের। তো আমার আব্বু করছে কি, আমাদের বাসা ধরো এই সাইডে, বাসার অনেক সামনে হচ্ছে রাস্তার মোড়। এইটা হচ্ছে ধরো রাস্তার মোড়, এইদিকে রাস্তা, এইদিকে সব জায়গায় রাস্তা। তো এইটা হচ্ছে রাস্তার মোড়। এখন আব্বু করছে কি, আমার বাপে, সে হচ্ছে সে এই জায়গায় বাইক পার্ক করছে, বুঝছো, মানে সে গেছে, সে কিন্তু গেছে, সে দেখে গেছে আমি আর আমার বড় বোন হচ্ছে পড়ালেখা করতেছি, অনেক মনোযোগী ছাত্র আমরা, এত মনোযোগী ছাত্র আর কেউ নেই। তো সে হচ্ছে এই জায়গায় বাইকটা পার্ক করছে। তো সে হচ্ছে আসছে, সে আসছে, এবং সে কতটা চালাক আমার আব্বু, সে হচ্ছে গেইটাও বন্ধ করে নাই। পুরা সিআইডি লেভেলের কাজ কম করছে সে, গেইটও বন্ধ করে যায় নাই। কারণ গেইট যদি বন্ধ করে তাহলে গেটটা খুলতে হবে না, খুললে একটা ক্যাচাং শব্দ হবে না। তো গেটটাও সে খুইলা রেখে গেছে। তো সে সুন্দর করে আসছে, আর সিঁড়ি দিয়েও সে উঠছে। নিনজারা যেভাবে হাঁটে না, নিনজারা দেখবা হাঁটলে পায়ে কোনো শব্দ হয় না, সেও অনেক আস্তে আস্তে হাঁটছে, কারণ আজকে সে চোর ধরবে।
তো ওই যে একটা কথা আছে না, চোরের 10 দিন গেরস্তের 1 দিন। তো আমরা তো পার্টি করতেছি, আমাদের তো ওই যে ছাগল জবাই করার আগ মুহূর্তে যা হয় আর কি, পার্টি করতেছে, আমরা তো জানি না কষাই আসতেছে। সাথে সাথে দরজাটা খুলছে, বাসার দরজাটা খুলছে, দরজার সামনেই হচ্ছে টিভি রুম, টিভি মানে দরজাটা ধরো এই সাইডে দরজা, এই সাইডে টিভি। আমি একদম পা দুলায়া দুলায়া, এখানে হচ্ছে বিছনা, বিছনার মধ্যে পা দুলায়া দুলায়া বসে টিভি অন করে টিভি দেখতেছি। দরজাটা সে খুলছে, তখন বাজে 9টা। সে কিন্তু 8:55 দেখে গেছে আমি পড়তেছি। 9টার দিকে সে দরজাটা খুলে দেখে তার ছেলে টিভি দেখতেছে। এরপরের কাহিনী আর আমি বর্ণনা না করলাম, এরপরে কি হয়েছে, ওই যে একটা কথা বলে না, দিস ইজ দি এন্ড, সো ওই কাহিনী হয়ে গেছে আমার। আর ওইটা বর্ণনা না করলাম, এই ছিল কাহিনী। ঠিক আছে, ঠিক আছে, ওকে। আসো এখন আমরা পড়ালেখা যাই করি, পড়ালেখায় ব্যাক যাই। এরপর বইলে আর মান সম্মানটা নষ্ট না করলাম, ঠিক আছে, মান সম্মান নষ্ট হয়ে যাবে আমার। আচ্ছা ঠিক আছে, ওকে স্যার। বাকি কাহিনী কি হয়েছে, বাকি কাহিনী শোনা লাগবে না, মান সম্মান চলে যাবে আমার। ঠিক আছে চলো পরের পড়াই যাই। কনসিস্টেন্সি মেনটেন করতে পারি না, এখন কি করব? তুমি অল্প অল্প করে, তাজকিরা বলছে কনসিস্টেন্সি মেনটেন করতে পারি না। কনসিস্টেন্সি মেনটেন করার উপায় হচ্ছে তুমি অনেক বড় পড়া নিয়ে শুরু করবা না, অল্প অল্প পড়া দিয়ে শুরু করবা। 1 ঘন্টা, আজকে 1 ঘন্টা পড়লে কালকে 2 ঘন্টা পড়বা, পরশুদিন 3 ঘন্টা পড়বা। সময়টা আস্তে আস্তে বাড়াবা, একদিনে সব সম্ভব না, ঠিক আছে, আস্তে আস্তে সময় বাড়াবা। হোল্ড ইউর ব্রেথ এন্ড কাউন্ট টু 10। আপু কি করছিল? ও আমার বোন ওই সময় পড়ালেখা করতেছিল, বুঝছো, আমার বোন ওই সময় পড়ালেখা করতেছিল, সে তখনও টিভি রুমে আসে নাই, আমি আগে টিভি অন করছি। তো ধরাটা হচ্ছে আমি খাইছি আগে, বুঝছো। আরেকটা গল্প শোনাবো, সেটা হচ্ছে সবার লাস্টে, ঠিক আছে, ওকে। আরেকটা গল্প শোনাবো, সবাই লাস্ট পর্যন্ত থাকো, লাস্টে আরেকটা গল্প শোনাবো, ছোট্ট গল্প। ঠিক আছে, আমরা হচ্ছে এখন একটু চ্যাট বক্সটা অফ রাখি। এখন আমরা পরের কাহিনীতে যাই। ওকে, আমরা চ্যাট বক্সটা আপাতত অফ রাখলাম। সোমা ভাইয়া বাকিটা বলেন না, হয় ঘুম হবে না আজকে। আসলে আমি আমার লাইফে ছোটবেলায় আমার মার হাতে অনেক মাইর খাইছি, আমার বাপের হাতের অনেক মাইর খাইছি। মাইরটা খাইছি হচ্ছে 9, 10, 10 পর্যন্ত মাইর খাইছি আমি, ক্লাস 10 পর্যন্ত। 10-এর পরে আমি আর মাইর খাইনি, মেইনলি 9 পর্যন্ত মাইর খাইছিলাম, এরপরে মাইর খাইনি। আমি আমার লাইফে অনেক মাইর খাইছি। আরেকটা কাহিনী তোমাদেরকে ক্লাসের লাস্টে শোনাবো, আমরা ক্লাসটা শেষ করি আগে, নাইলে ক্লাস শেষ হবে না, ক্লাসটা শেষ করি, পড়া আরো কিছু বাকি আছে। আরেকটা গল্প লাস্টে শোনাবো। তাহলে সক্রিয় পরিশোষণ মোটামুটি সবাই বুঝছি। এই সবাই এখন একটু পড়ায় ব্যাক করি। সক্রিয় পরিশোষণ সবাই বুঝছি, বলো বলো বলো, সক্রিয় পরিশোষণ সবাই বুঝছি কিনা? তাহলে আমরা এখন নিষ্ক্রিয় পরিশোষণে যাব। ওকে ঠিক আছে, সক্রিয় পরিশোষণ যদি কমপ্লিট হয়, এখন আমরা নিষ্ক্রিয় পরিশোষণটাতে যাব। ওকে, তাহলে আমরা এখন নিষ্ক্রিয় পরিশোষণে আসি। নিষ্ক্রিয় পরিশোষণের মধ্যে অনেকগুলো আছে। প্রথমটা আছে ব্যাপন মতবাদ আছে, তারপর আয়ন বিনিময় মতবাদ আছে, ডোনান সাম্যাবস্থা আছে, ব্যাপক প্রবাহ আছে। এগুলো সবগুলা নিষ্ক্রিয়। নিষ্ক্রিয় মানে কি বলছিলাম আমি, এখানে কোনো এটিপির দরকার নাই, এগুলো অটোমেটিক হয়ে যাবে, মানে প্রকৃতি এটা করে দিবে। আমার এই ক্ষেত্রে কোনো এটিপি লাগবে না, শক্তি লাগবে না। তাহলে আসো আমরা দেখি ব্যাপন মতবাদ। ব্যাপন নিয়ে আমার মনে হয় কাউরে বোঝানোর দরকার নাই, ছোট কাল থেকে ব্যাপন পড়ে আসতেছো। ব্যাপন মানে কি, আমি যদি সহজ কথায় বলি, আমরা কি জানি, কোষ ঝিল্লি কি একটা অর্ধভেদ্য পর্দা নয়, কিছু জিনিস এলাও করে, কিছু জিনিস এলাও করে না। ব্যাপন মতবাদ মানে সহজ কথায়, ধরো এই জায়গায় আমার অনেকগুলা পটাশিয়াম আছে, এই জায়গায় ধরো মাত্র 2টা আছে, তাইলে এখন আমার এইখানে বেশি, এইখানে কম, এখানে কি আছে, এখানে বেশি আর এইখানে কম, তাহলে বেশি থেকে কমে ঢুকবে। এটাই হচ্ছে ব্যাপন মতবাদ, সহজ কথা। মানে এইটা আমার মনে হয় কারোর ভুল হওয়ার কথা না, এখান থেকে এইদিকে যাবে, বেশি থেকে কমে যাবে, এটাই হচ্ছে ব্যাপন মতবাদ। যদি কোষের বাইরে
মাটিতে নরমালি কি খনিজ লবণ বেশি কই থাকে? মাটিতে খনিজ লবণ বেশি থাকে। আর কোষের মধ্যে, উদ্ভিদের কোষে যখন খনিজ লবণ কম থাকে তখন মাটি থেকে উদ্ভিদের মূলের কোষ বিভাজন অঞ্চল দিয়ে কোষ কিভাবে ঢুকবে? ব্যাপনের মাধ্যমে। শেষ। তাহলে এইখানে কি আমার কোনো শক্তি লাগতেছে? কোনো শক্তি লাগবে না, অটোমেটিক ঢুকবে। বেশি কম, বেশি থেকে কমে ঢুকবে। শেষ। ব্যাপন মতবাদ নিয়ে কারোর কোনো গ্যাঞ্জাম নাই। আয়ন বিনিময় নিয়েও কারোর কোনো গ্যাঞ্জাম হওয়ার আসলে কথা না। কি বলি আমি? সহজ কথা। সহজ কথা হচ্ছে, ধরো এইটা হচ্ছে আমার কোষ ঝিল্লি, ঠিক আছে? কোষ ঝিল্লি, এটা ধরো কোষ ঝিল্লি। এখন আমার ধরো কোষের ভেতরে হচ্ছে প্রোটন আছে, ঠিক আছে? এখন এই প্রোটনটা হইল কি, এই প্রোটনটা হচ্ছে কোষের ভেতর থেকে বাইরে বের হয়ে গেছে, কোষের ভেতর থেকে বাইরে বের হয়ে গেছে। তাহলে একটা প্রোটন, একটা পজিটিভ চার্জ বাইরে বের হইতেছে, তাইলে সেইটাকে ব্যালেন্স করার জন্য আমার একটা পজিটিভ চার্জকে অবশ্যই কি করতে হবে? ভেতরে ঢুকাইতে হবে, তাহলে আমার পজিটিভ চার্জের ব্যালেন্স হবে। ঠিক একইভাবে আমার যদি এইখানে কি হইতেছে, এইখানে আমার কি আসতেছে, এইখানে ধরো একটা নেগেটিভ চার্জ আছে, হাইড্রোক্সিল আয়ন। এই হাইড্রোক্সিল আয়নটা কি হইতেছে? এই হাইড্রোক্সিল আয়নটা হচ্ছে বাইরে যাইতেছে। এই হাইড্রোক্সিল আয়নটা বাইরে যাওয়ার কারণে কি হইতেছে? একটা নেগেটিভ চার্জ বাইরে চলে যাচ্ছে। তাহলে নেগেটিভ চার্জকে ব্যালেন্স করার জন্য আমার আরেকটা সেম চার্জের নেগেটিভ চার্জকে কি করতে হবে? ভেতরে ঢুকাইতে হবে। তাহলে এইটাও আমার কি হইতেছে? চার্জের ব্যালেন্স করার জন্য হইতেছে। এখন তোমাদেরকে এইখানে একটা কনসেপ্ট বলি। তোমাদের মনে প্রশ্ন হইতে পারে, আচ্ছা ভাইয়া, প্রোটন তো বাইরে থেকে চলে যাইতেছে, হাইড্রোক্সিল তো বাইরে থেকে চলে যাইতেছে, এই দুইটা কি উদ্ভিদের দরকার নাই? এগুলো তো বাইরে চলে যাইতেছে, আমার পটাশিয়াম ঢুকতেছে, ক্লোরিন ঢুকতেছে, দরকার আছে। আচ্ছা বলো তো, উদ্ভিদ কিভাবে প্রোটন আর হাইড্রোক্সিল পায়? তোমরা সবাই পড়ছো, উদ্ভিদ মাটি থেকে কি করে? পানি শোষণ করে মূল রোম দ্বারা। এই পানিটা আসলে কি? H2O। এই H2O ভাঙাই তৈরি হয় হচ্ছে H+ আর OH-। কন্টিনিউয়াস আমার কোষের ভেতর এই পানিটা ঢুকতেছে, তাই না? পানি কি মূল দ্বারা শোষণ করতেছে, এবং এই পানি ভাঙাই আমার হাইড্রোক্সিল আর হাইড্রোজেন আয়ন আর হাইড্রোক্সিল তৈরি হইতেছে। আর এই হাইড্রোজেন আর হাইড্রোক্সিল পর্যাপ্ত পরিমাণে আমার কোষের ভেতর আছে। এখন এইটার সাথে আমি যদি খনিজ লবণ ঢুকাইতে চাই, তাহলে কি করতে হবে? কিছু হাইড্রোজেন আয়ন আমি একটু বাইরে পাঠাই দিলাম, সেইটার ব্যালেন্স করার জন্য পটাশিয়াম আয়ন ঢুকে পড়লো। হাইড্রোক্সিল আয়ন বাইরে পাঠাই দিলাম, নেগেটিভ চার্জ ভেতরে ঢুকে পড়লো। ঠিক আছে? এইটুক হচ্ছে আয়ন বিনিময় মতবাদ। বলো, ব্যাপন আর আয়ন বিনিময় মতবাদে কারো কোনো প্রশ্ন আছে কিনা? একদম সহজ, একদম সহজ। ব্যাপন আর আয়ন বিনিময় মতবাদে কারো প্রশ্ন আছে কিনা? কারো প্রশ্ন আছে? আচ্ছা, ক্লিয়ার। ওকে, ঠিক আছে। ওকে, ভেরি গুড। ওকে, ভেরি গুড। প্রশ্ন না থাকলেই ভালো। ইজি। এই দুইটা হচ্ছে মোটামুটি ইজি জিনিস। এখন তোমাদের গ্যাঞ্জামটা হয় ডোনান সাম্যাবস্থায়। ডোনান সাম্যাবস্থায় তোমাদের লেভেলে আমি যখন ডোনান সাম্যাবস্থা পড়ছি, আমি আসলে মানে বুঝতামই না আসলে ডোনান সাম্যাবস্থা জিনিসটা কি, মানে এটা জিনিসটা কি আসলে। এখন আমি তোমাদেরকে সহজ করে বলি, কারণ আসলে মানে আমি আমার সময়ে আসলে মানে দেখা যায় তো, আমার মানে করোনার টাইম ছিল তো, মানে ইন্টারনেটে এত ঘাটাঘাটি করতাম সবকিছু, তখন হচ্ছে আসলে মানে অনেক কনসেপ্ট মানে আমি নিজে নিজে বিল্ড আপ করতে হয়েছে, কেউ আসলে ওইভাবে বুঝাই দেয় নাই। তোমাদের আসলে, তোমরা আসলে একদিক থেকে খুব লাকি যে তোমরা আসলে মানে খুব মেধাবী কিছু টিচারদের কাছে পড়ার সুযোগ পাচ্ছ। মানে আমি আমার নিজের মেধাবী বলতেছি না, আমি ধরো খুবই গবেট, কিন্তু বাকিরা অনেক বেশি মেধাবী। তো আমরা আসলে এখানে যারা টিচার প্যানেল আছি, আমরা আসলে মানে তুমি যদি আমাদের থেকে আদায় করতে পারো, তুমি অনেক কিছু আদায় করতে পারবে। যেমন এই জিনিসটা তোমাদের বইয়ে আসলে কি লিখছে, তোমাদের লেভেলে এই জিনিসটা বুঝা আসলে একটু কঠিন, এবং এইটা বুঝানোর মতন মানুষও আসলে খুব একটা বাংলাদেশে নাই, মানে খুব একটা বুঝায় না ঠিক মতো। বাট আমি তোমাদেরকে একটু সুন্দর করে বোঝানোর চেষ্টা করি এই জিনিসটা কি আসলে। আসো, ডোনান সাম্যাবস্থা। আমরা আবার একটা কোষ ঝিল্লি আঁকাই। আচ্ছা, একটা কোষই আঁকাই। কোষ ঝিল্লি আঁকে কি হবে? একটা কোষই আঁকাই। এইটা হচ্ছে একটা কোষ, ধরো এটা একটা কোষ, ঠিক আছে? আচ্ছা, তোমাদেরকে একটা উদাহরণ দিই। ধরো একটা পার্টি হইতেছে, বিশাল বড় একটা বিয়ের অনুষ্ঠান হইতেছে। বিয়ের অনুষ্ঠানের মধ্যে ধরো
আমার মতন একটা গরিব মানুষ ঢুকছে, আর আমার সাথে ধরো শাহরুখ খান ঢুকছে, ঠিক আছে, জাস্ট উদাহরণ হিসেবে। এখন তোমরা আমারে বলো তো, আমার কাছে মানুষ বেশি গ্যাদারিং হবে বা আমার কাছে মানুষ ছুটে আসবে নাকি শাহরুখ খানের কাছে ছুটে যাবে? সবাই একটু বলো, নিজেরা শাহরুখ খানের সাথে তুলনা করতেছি, একটু বলো শাহরুখ খানের কাছে যাবে নাকি আমার কাছে আসবে সবাই? আরে ঘুম ধরছে পোলাপানের, হাই ডার্ক মোডের। আচ্ছা, শাহরুখ খানের কাছে যাবে না, দুইজনের কাছে আসবে, আমার কাছে আসবে না রে, আমার কাছে আসবে না, আমার কাছে আসবে না। তোরা আমার তেল দিস না, তোরা তো অনেক তেল দেস দেখি, তোরা তো অনেক তেলবাজ রে, তোরা অনেক তেলবাজ। তোদেরকে তো আমি চ্যাট বক্সটা একটু অফ রাখতেছি, তোরা অনেক তেল মারস। আচ্ছা, তোদের তেল টেল খাইলে তো আমি ধর মোটা হয়ে যাব। আমার কাছে আসবে না, ওর কাছেই যাবে, ঠিক আছে, কারণ আমি গরিব মানুষ, আমার টাকা পয়সা নেই, আমার কাছে আসলে লাভ নেই, দেখা যাবে তোদের টাকায় খাওয়া দাওয়া করে চলে আসছি বিয়ে বাড়িতে গিয়ে। তো শাহরুখ খান গেছে, শাহরুখ খান কি ভিআইপি, তাই না? তো শাহরুখ খানের কাছে সব বিয়ে বাড়ি সব মানুষ গিয়ে ওইখানে গ্যাদার হয়েছে, জমা হয়েছে। আর আমি কি, আমি হচ্ছে একলা, এখন আমিও হচ্ছে ফকিরের মতন শাহরুখ খানের কাছে গেছি অটোগ্রাফ টোটোগ্রাফ নেওয়ার জন্য। আমি কিন্তু আবার ভাবিস না আমি এইসব প্রমোট করি, আমি আবার এগুলো প্রমোট করি না, ঠিক আছে, জাস্ট তোদেরকে উদাহরণ দেওয়ার জন্য। আমার মাথায় আসলে শাহরুখ খান স্যার এই মুহূর্তে উদাহরণ আসে নাই। তো ধর তোরা সবাই গেছোস, তোরা গেছোস গিয়ে হচ্ছে কি করছোস, গিয়ে হচ্ছে অটোগ্রাফ নেওয়ার জন্য গেছোস। এই যে সে হচ্ছে ওইখানে কি একটা ভিআইপি গেস্ট, ঠিক আছে, আর আমি হচ্ছে একজন নর্মাল গেস্ট। তো এই কোষের মধ্যে মাঝে মাঝে এমন কিছু প্রোটিন তৈরি হয়, এমন কিছু প্রোটিন তৈরি হয় যেই প্রোটিন গুলা অনেক ভিআইপি এবং এরা হচ্ছে অনেক বড়, ঠিক আছে। নর্মালি এই যে ভিআইপি প্রোটিন গুলা, এই বড় বড় প্রোটিন গুলা, এই বড় বড় প্রোটিন গুলা কোষ ঝিল্লি ভেদ করে বাইরে বের হইতে পারে না, ঠিক আছে। কারণ দেখবি যে শাহরুখ খানের আশেপাশে অনেক বডিগার্ড থাকে, যাতে করে শাহরুখ খান সহজে বাইরে দিতে পারে, ঢুকতে পারে। যদি বডিগার্ড না থাকতো তাহলে তো মানুষ, মানে ওই দিন দেখলাম তারেক রহমান ভিতরে ঢুকছে, তারেক রহমানের সাথে যে এসএসএফ রা আছে না, স্পেশাল সিকিউরিটি ফোর্স, এরা হচ্ছে ধাক্কায় ধাক্কায় মানুষ বাইর করতেছে, মানুষ ভিতরে ঢুকার চেষ্টা করতেছে তারেক রহমানের দেখার জন্য, আর মানুষে হচ্ছে এসএসএফ রা হচ্ছে বাইরে ধাক্কা দিয়ে বের করতেছে। তো এই ভিআইপি প্রোটিন গুলা কোষের ভেতরে তৈরি হয় অনেক সময়। রাইবোজোম কি করে, প্রোটিন তৈরি করে না? তো এই প্রোটিন গুলা কোষের ভেতরে অনেক সময় তৈরি হয়। আর যেগুলো ধরো ছোট ছোট প্রোটিন, এই যে আমার মতন প্রোটিন, আমি বিয়ে বাড়ি থেকে বাইর হইলাম নাকি ঢুকলাম কেউ কোনো পাত্তা নাই, তো আমি হচ্ছে বাইর হইলাম ঢুকলাম, আমি খুব সহজে বের হইতে পারবো। ছোট ছোট প্রোটিন যেগুলো, ধরো হচ্ছে এখানে কিছু প্রোটিন আছে, ধরো এখানে ছোট 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 কিছু প্রোটিন আছে, এরা তো সহজে বাইরে বের হয়ে যাইতে পারবে, কোষ ঝিল্লির ছিদ্র দিয়া সহজে বাইরে বের হয়ে যেতে পারবে, কোষ ঝিল্লির মধ্যে ট্রান্সপোর্টার প্রোটিন থাকে। কিন্তু এত বড় প্রোটিন যেটা কোষের মধ্যে তৈরি হয়েছে সেটা তো বাইরে বের হইতে পারবে না। এবং কোষের ভেতরে এই প্রোটিন গুলা নর্মালি কি চার্জ বিশিষ্ট হয়, নেগেটিভ চার্জ বিশিষ্ট হয়। নর্মালি এই প্রোটিন গুলা নেগেটিভ চার্জ বিশিষ্ট হয়। এখন তোমরা দেখো তো, এই যে কোষের ভেতরে এত বড় একটা প্রোটিন তৈরি হয়েছে, এত বড় একটা ভিআইপি প্রোটিন তৈরি হয়েছে, সে বাইরে বের হইতে পারতেছে না, তার মধ্যে এত নেগেটিভ চার্জ হইতেছে, তাহলে এখন কোষের ভেতরের অবস্থাটা কি, পুরাই নেগেটিভ অবস্থা হয়ে গেছে না, ঋণাত্মক অবস্থা হয়ে গেছে না, তাই না? এখন এই নেগেটিভ অবস্থারে কি করা দরকার, নিউট্রালাইজ করা দরকার, প্রশমিত করা দরকার। ঠিক যেরকম শাহরুখ খানের কাছে তোমরা গিয়ে হচ্ছে কি করবা, অটোগ্রাফ নিবা, দুনিয়ার সব পুরা বিয়ে বাড়ির মানুষজন যেভাবে ধুমায়া শাহরুখ খানের কাছে গিয়ে একদম ভিড় জমায় ফেলবে, ঠিক একইভাবে কি কালার দিয়ে দেখাবো, ঠিক একইভাবে যত পজিটিভ চার্জ আছে বাইরে, এই যে কোষের বাইরে ধরো যত ক্যাটায়ন গুলো আছে, খনিজ লবণের যত ক্যাটায়ন আছে, তারা একদম গণহারে, তারা কি করবে, তারা একদম গণহারে ভেতরে ঢোকা শুরু করবে, তারা গণহারে ভেতরে ঢোকা শুরু করবে, গণহারে ভেতরে ঢোকা শুরু করবে। ধরো কুন্ডারে কই দেখাইতেছি, গণহারে কি করবে, গণহারে ভেতরে ঢোকা শুরু করবে। ভিতরে ঢুকলে কি লাভ হবে, এই জিনিসটা এখন নিউট্রালাইজ হয়ে যাবে। যত বেশি ঢুকতে থাকবে, এইটাতে যত চার্জ আছে ওই চার্জকে নিউট্রালাইজ করার জন্য ক্যাটায়ন গুলো ভেতরে ঢুকতে থাকবে, একদম যেরকম হচ্ছে ওই পার্টির মধ্যে শাহরুখ খানের কাছে সবাই ছুইটা গেছিল, এই ক্যাটায়ন গুলা কোষের ভেতর ঢুকতে থাকবে। এইভাবে ঢুকতে ঢুকতে এক পর্যায়ে গিয়ে জিনিসটা ব্যালেন্স হবে, পজিটিভ আর নেগেটিভ চার্জের একটা ব্যালেন্স হবে। তখন যে সাম্যাবস্থাটা ক্রিয়েট হবে সেটাকে আমরা বলি ডোনান্ট সাম্যাবস্থা, ঠিক আছে। তার মানে এখানে আসলে কাহিনীটা কি হচ্ছে, কোষের ভেতরে মাঝে মাঝে এমন কিছু প্রোটিন তৈরি হয়, বড় বিশাল আকারের প্রোটিন, যে প্রোটিন গুলো কোষ থেকে বাইরে বের হইতে পারে না।
এই প্রোটিনটা হচ্ছে নেগেটিভ চার্জ বিশিষ্ট থাকে। এই বড় প্রোটিনটা নেগেটিভ চার্জ বিশিষ্ট হওয়ার কারণে এই অ্যানায়নকে নিউট্রালাইজ করার জন্য বা প্রশমিত করার জন্য বাইরে থেকে গণহারে ক্যাটায়ন ঢুকতে থাকে এবং এই ভেতরের অবস্থাটাকে নিউট্রালাইজ করে বা প্রশমিত করে। এবং এই অবস্থায় যে সাম্যাবস্থাটা তৈরি হয় সেটা বিজ্ঞানী ডোনান আবিষ্কার করছেন, এই কারণে এটাকে আমরা বলি ডোনান সাম্যাবস্থা। এবং এইখানেও আমার কিন্তু কোনো শক্তির দরকার হয় নাই। এখানে কি কোনো শক্তির দরকার হয়েছে? শাহরুখ খানের কাছে সবাই নিজের কিডনি বিচ্ছা হইলো যাইতে চাবে, ওখানে কোনো শক্তি লাগবে না। সো এখানেও কোনো শক্তি, কোনো টাকা পয়সা ব্যয় করা ছাড়াই সে ঢুকছে, এই কারণে এটাকে আমরা বলি নিষ্ক্রিয় শোষণ। বুঝতে পারছি সবাই? বলো, সবাই বুঝছি? ডোনান সাম্যাবস্থা বুঝছি সবাই? বলো। আচ্ছা, পটাশিয়াম না, সব আয়নই এইভাবেই ঢুকবে, জাস্ট হচ্ছে তোমাদের বোঝানোর জন্য, জাস্ট বোঝানোর জন্য যে পটাশিয়াম না, যে কোনো ক্যাটায়ন এইভাবে ঢুকতে পারবে। ইয়েস, বুঝছি সবাই? আচ্ছা আরেকবার প্লিজ, আচ্ছা আরেকবার জাস্ট হচ্ছে একটু মানে রিক্যাপ আরেকবার একটু জাস্ট মানে তোমাদেরকে বলি, সহজ কথায় আরেকবার বলি। একটু চ্যাট বক্সটা অফ রাখি। আচ্ছা রে, চ্যাট বক্স অফ হয় নাকি? ওকে, চ্যাট বক্সটা একটু অফ করি। নুরা বলতেছে আমরা তো আপনার কাছেই যাব। আরে নুরা, জীবনটা অনেক বেদনা, বুঝছস? জীবনে কেউ মানে দাম টাম দেয় না। তোরা সব শাহরুখ খানের কাছেই যাবি রে, তোরা আমার কাছে আসবি না। আচ্ছা যাই হোক, আরেকবার জাস্ট বলি। আমার একটা কোষের ভেতর ডোনান সাম্যাবস্থা কিভাবে হয়? একটা কোষের ভেতর মাঝে মাঝে রাইবোজোম এমন কিছু বড় বড় প্রোটিন তৈরি করে, যেই প্রোটিনগুলো আসলে কোষের বাইরে বের হইতে পারে না। কারণ প্রোটিনটা দেখতেছো সাইজে অনেক বড়, আর কোষ ঝিল্লি তো তোমার এত বড় প্রোটিনের বাইরে বের হইতে দিবে না, তাহলে কি হবে? এই প্রোটিনগুলো নরমালি দেখা যায় ঋণাত্মক চার্জ বিশিষ্ট হয়, অ্যানায়ন হিসাবে হয়। তার মানে এত বড় প্রোটিনের মধ্যে অনেক বেশি চার্জ থাকবে, ঋণাত্মক চার্জ থাকবে। এখন অনেক বেশি ঋণাত্মক চার্জকে ব্যালেন্স করার জন্য, মানে এটাকে সাম্যাবস্থায় আনার জন্য আমার কি করতে হবে? ওই যে ব্যাপনের মধ্যে পড়ছো না, বেশি থেকে কমের কাছে যাবে, তাহলে নিউট্রালাইজ করার জন্য বাইরে থেকে পজিটিভ মানে ক্যাটায়ন গুলারে ভেতরে ঢুকতে হবে। বেশি বেশি ক্যাটায়ন ঢুইকা এই পজিটিভ নেগেটিভকে তারা হচ্ছে ব্যালেন্স করবে, সাম্যাবস্থা তৈরি করবে। এই যে সাম্যাবস্থা তৈরি করলো, এইটাকে আমরা বলি ডোনান সাম্যাবস্থা। এখন ক্লিয়ার হয়েছে সবার? এক পড়া দুইবার পড়াইতেছি, তিনবার পড়াইতেছি রে, বুঝছি। CR7 হইলে ভালো হইতো। হ্যাঁ, এই একই কথা, CR7 মেসি, তোরা ওদের কাছেই যাবি। সারা বলতেছে ব্রেক দেন, ভাত খাবো। কি দিয়ে ভাত খাবা সারা, বলো কি দিয়ে ভাত খাবা? কি দিয়ে ভাত খাবা? তোরা সবাই খাওয়া দাওয়া করছোস? মাথা ব্যথা করতেছে স্যার, তন্নির মাথা ব্যথা করতেছে। এই তো পড়া শেষ, এখন গল্প করবো, একটু পরে গল্প করবো। বড় প্রোটিন কি? নর্মালি আমাদের প্রোটিন গুলা নেগেটিভ চার্জ বিশিষ্ট হয়। নর্মালি প্রোটিন গুলা, আমাদের দেহের যত প্রোটিন আছে নেগেটিভ চার্জ বিশিষ্ট হয়। আচ্ছা, খাওয়া দাওয়া অনেকে করছে, অনেকে করে নাই। ডাল, আলুর ভর্তা, ডিম, অনেক ভালো খাবার। ডালের মধ্যে কি আছে বলতো? ডালকে কি বলা হয় জানোস? ডালকে আরেকটা নামে ডাকা হয়, কে জানি খাইতেছে ডাল দিয়ে, ডালের একটা ডাকনাম আছে, নুরাইন জান্নাত। ডাল রে কি নামে ডাকা হয় বল? ভাইয়া আমার কমেন্ট দেখেন না, হাত দিয়ে খাবো ভাইয়া, সারা হাত দিয়ে খাবে। আল্লাহ, তুই তো দেখি আমারে পুরা ধুয়ে দিলি। ডাল কে বলা হয়? আরে গাধারে, ডাল রে বলা হয় গরিবের প্রোটিন, গরিবের প্রোটিন বলে। এই যে আমার মতন যারা গরিব আছোস, তারা ডাল খাবি বেশি বেশি। গরিবের প্রোটিন, গরিবের মাংস, ওই একই কথা। এটা কি রে ভাই, দেখছস আমি কত গরিব, আমার কলমও কাজ করতে চায় না। আমার মতন যারা গরিব আছোস তারা হচ্ছে এইভাবে খাবি। ময়মনসিং এর কোথায়? ময়মনসিং এর হচ্ছে আমার বাসা ময়মনসিং পলাশপুর। ঠিক আছে, কখনো দেখা হইলে অবশ্যই হবে। আচ্ছা ঠিক আছে, ওকে, আমরা তাহলে পরের টপিকটা যাই। ঠিক আছে। বিল্লাহ, বিল্লাহ লিখছে আপনি তো ধনী, আপনি তো ডনি। আমি ডনি না ডনি বুঝলাম না, আপনি তো ডনি। আমি তো ডনি না রে, আমি তো গরিব। অন্তর ভাই কি নিজের বাসা থেকে ক্লাস নেয় না শিখতে ক্লাস নেয়? অন্তর ভাই, অন্তর ভাই তো অন্তর ভাইয়ের জায়গা থেকে ক্লাস নেয়। আচ্ছা, আসমেনা লিখছে আমি ভাত খাইলাম গরুর গোশত দিয়ে। তোরা অনেক বড় লোক রে, তোরা গরুর গোশত দিয়ে ভাত খাস।
তিতির লিখছে আপনার মতো গরিব হইতে চাই। ভাইয়া আমার মতো গরিব হইতে চাস? আমার মতো গরিব হইলে কি হবে? আমার মতো গরিব হইলে লাইফটা লস হয়ে যাবে। আচ্ছা, ব্যাপক প্রবাহ মানে কি? ব্যাপক প্রবাহ আসলে কিছুই না। ব্যাপক প্রবাহ হচ্ছে ওই যে বন্যার পানির সাথে পলি মাটি আসে না। আচ্ছা, তোদের কমেন্ট বক্সটা একটু, চ্যাট বক্সটা অন রাখি, তাইলে এখন তোদের সাথে একটু গল্প করবো, জাস্ট 15 মিনিট আছে, গল্প করব। বন্যার পানির সাথে পলি মাটি আসে, এটা তো জানোস সবাই। এই যে বন্যার পানি যখন আসে তখন মাটিগুলা কি ওই একটু উর্বর হয়, মাটির সাথে কাদা মাটি আসে, সবকিছু আসে, এগুলো আসে না? এটা তো শুনছো সবাই। নীল বাড়ি আসছেন কোনোদিন? না, আমি শুনি। নীল কি নালিতা বাড়ি আসছেন কোনোদিন? না, আসি নাই, যাই নাই রে, নালিতা বাড়ি যাইনি। গরিব হলে আমরা ফকির নি। আচ্ছা ঠিক আছে, সাদি আক্তারের ভাত খাওয়া শেষ, ওকে। তো সবাই তো শুনছো, তো পানির সাথে খনিজ লবণ ঢুইকা পড়ে, এটাই হচ্ছে ব্যাপক প্রবাহ। সহজ কথাই হচ্ছে, এখানে ধরো হচ্ছে এটা হচ্ছে আমার কোষ ঝিল্লি, এইটা এই কোষ ঝিল্লি দিয়া ব্যাপক পরিমাণে এখানে কি হয়, এখানে ধরো প্রচুর পরিমাণে পানি আছে, এখানে পানি, এখানে পানি, এখানে পানি, তারপর হচ্ছে এখানে ধরো এই ক্যাটায়ন এনায়ন, ক্যাটায়ন এনায়ন আছে। এখন যেটা হয় যে যখন আমার এই পানিটা হচ্ছে এটার ভিতর ঢুকে, পানিটা যখন ভিতরে ঢুকে, এই পানির সাথে এই ক্যাটায়ন এনায়ন গুলো ঢুকে পড়ে, পানির সাথে ক্যাটায়ন এনায়ন ঢুকে পড়ে। ওই যে বন্যার পানি যেরকম হচ্ছে যেই কাহিনী হয়, বন্যার পানি যেমন হচ্ছে মানে ওই বিভিন্ন প্রকার মাটি, পলি মাটি টাইনা নিয়ে আসে, ঠিক একইভাবে পানি যখন ঢুকে পানির সাথে এই ক্যাটায়ন এনায়ন গুলো ঢুকতে থাকে, ঠিক আছে? এই কারণে হচ্ছে এইটাকে আমরা বলি ব্যাপক প্রবাহ, মাস ফ্লো, ঠিক আছে? বুঝছস? এটাতে কারো কোনো ঝামেলা আছে আর? বল। আমি এখনো মায়ার খাই স্যারের মার কাছে, প্রসাধন টানের কারণে, প্রসাধন টানের কারণে, রাইট? এই তো শফিউল ইসলাম, তুই ভালো বলেছিস। ভাইয়া সন্দীপ আসবেন, দাওয়াত রইলো। সন্দীপ যাব নে, বুঝি নাই। এই তামিম বুঝে নাই কেন? আরে বেটা, সহজ কথা, পানি যখন যায় পানির সাথে খনিজ লবণ মিশানো থাকে না, পানি যখন টান খায় পানির সাথে ওই খনিজ লবণ গুলা টুস করে ঢুকে পড়ে, বুঝছস? সহজ কথা, পানি যখন ঢুকে পানির পিছে পিছে ওইটাও ঢুকে পড়ে, কারণ এই খনিজ লবণ গুলা তো পানির মধ্যে কি থাকে, মিশানো থাকে। যখন পানি ঢুকে পানির সাথে এগুলো ঢুকে, ঠিক আছে? কালকে থরব, কলেজ পড়ো, পড়া না পারলে কখন পড়বো? কি কস না কস, ওদের কথা বুঝি না। ঠিক আছে, বুঝছি। সেন্ট মার্টিন ঘুরতে আসবেন। সেন্ট মার্টিনে ঘুরতে কি এখনো লাগে নাকি, কোনো পাস টাস কিছু লাগে? জানি না, আমি, আমার খেয়াল নেই। আচ্ছা, এখন হচ্ছে জাস্ট 2টা স্লাইড আছে, 2টা স্লাইড পড়ার পরে আমরা হচ্ছে একটু গল্প করব, ঠিক আছে? একটা গল্প বলবো, একটা গল্প পরে হচ্ছে শেষ করব। সাইলেন্ট কিলার তুর্য লিখছে, ভাইয়া আজকে 3 ঘন্টা নদীতে গোসল দিছি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। 3 ঘন্টা তুই নদীতে গোসল দিছিস? 3 ঘন্টা তুই নদীতে গোসল দিছস? আল্লাহ, তোর ভিতরে তো সক্রিয় শোষণ, নিষ্ক্রিয় শোষণ সবকিছুই হয়ে গেছে আল্লাহর হস্তে। তোর ভিতরে এখন অনেক খনিজ লবণ, তুই 3 ঘন্টা নদীতে গোসল দিছস। তোর নাম সাইলেন্ট কিলার কেন? তোর নাম তো হচ্ছে হওয়া উচিত কি বলা উচিত, সাইলেন্ট সুইমার, সাইলেন্ট সুইমার তুর্য। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে সক্রিয় পরিশোষণ, নিষ্ক্রিয় পরিশোষণ, সহজ কথা একদম শেষ। আমাদের বিপাকীয় শক্তি সক্রিয় পরিশোষণে লাগবে, এটিপি খরচ হয়, নিষ্ক্রিয় পরিশোষণে লাগবে না। শ্বসন হার সক্রিয় পরিশোষণে বাড়বে, নিষ্ক্রিয় পরিশোষণে স্বাভাবিক থাকবে। কেন? কারণ আমরা একটু আগেই বলছি যে আমার এটিপি লাগে হচ্ছে সক্রিয় শোষণে, যেহেতু আমার সক্রিয় শোষণে এটিপি খরচ হইতেছে, এটিপি বেশি বেশি তৈরি হওয়া মানে কি, শ্বসন বৃদ্ধি পাওয়া, কারণ শ্বসনের মাধ্যমে কি তৈরি হয়, এটিপি তৈরি হয়। তার মানে আমার যেহেতু সক্রিয় পরিশোষণে এটিপি লাগতেছে, তার মানে সক্রিয় পরিশোষণের সময় শ্বসন হার বৃদ্ধি পাবে। আর নিষ্ক্রিয় পরিশোষণে এটিপি লাগতেছে না, তার মানে শ্বসন হার কি থাকবে, স্বাভাবিক থাকবে। এইখানে আরেকটা কথা, তোমারে আমি যতগুলা সক্রিয় পরিশোষণ পড়াইলাম একটু দেখো তো, এই যে আমি লেসিথিন বাহক পড়াইছি, ক্যাটায়ন অ্যানায়ন একসাথে ঢুকছে না? তারপর একটু এর আগে আমি কি পড়াইছি, এর আগে পড়াইছি প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট থিওরি, এখানে কি ক্যাটায়ন অ্যানায়ন একসাথে ঢুকছে না? কিন্তু আমরা যখন নিষ্ক্রিয় শোষণ পড়লাম, নিষ্ক্রিয় শোষণে শুধু ক্যাটায়ন ঢুকছে, শুধু অ্যানায়ন ঢুকছে বা শুধু ক্যাটায়ন ঢুকছে, শুধু ক্যাটায়ন ঢুকছে। তার মানে সক্রিয় সক্রিয় পরিশোষণের মধ্যে ক্যাটায়ন অ্যানায়ন একই সাথে শোষিত হয়, নিষ্ক্রিয় পরিশোষণে যে কোনো একটা শোষিত হয়, হয় ক্যাটায়ন হয় অ্যানায়ন। আয়ন বাহক
সক্রিয় পরিশোষণে অবশ্যই আমার আয়ন বাহক লাগবে। ওই যে বিভিন্ন প্রোটিনের চিত্র যে আঁকাইছি এত কষ্ট করে, এই যে প্রোটিন গুলো আঁকাইছি, লেসিথিন আঁকাইছি, তারপর হচ্ছে এইখানে এই যে এখানে কতগুলো প্রোটিন আঁকাইছি, তার মানে কি সক্রিয় পরিশোষণে আমার বাহক লাগতেছে না? কিন্তু নিষ্ক্রিয় পরিশোষণে আমি এমন কিছু আঁকাইছি, নিষ্ক্রিয় পরিশোষণে কিছু আঁকাইছি, এই যে এগুলাতে কিছু আঁকাইছি? কিছু আঁকাইনি, কারণ এগুলা অটোমেটিক ঢুকে পড়তেছে, এখানে কোনো বাহক লাগে না। এনজাইম, এনজাইম তো অবশ্যই লাগে। এই যে আমি এখানে লিখছি লেসিথিন তৈরি হওয়ার জন্য আমার কি লাগবে? এনজাইম লাগবে। তার মানে সক্রিয় শোষণে এনজাইম লাগে, নিষ্ক্রিয় পরিশোষণে কোনো কিছুই লাগে না। তার মানে সবচেয়ে সহজ জিনিস কোনটা? নিষ্ক্রিয় শোষণ। ঠিক আছে, কিন্তু দুঃখের বিষয় কি জানো ভাইয়ারা? দুঃখের বিষয় হচ্ছে উদ্ভিদের বেশিরভাগ খনিজ লবণ এই সক্রিয় পরিশোষণের মাধ্যমে হয়। মানে বেশিরভাগ খনিজ লবণ তারা শক্তি খরচ করে, মানে খুব অল্প পরিমাণ খনিজ লবণ তারা নিষ্ক্রিয় ভাবে পায়। ঠিক আছে, এগুলা প্রভাবক আছে। প্রভাবক গুলা জাস্ট আমি একটু সংক্ষেপে বলে দেই, তোমরা নেক্সট ক্লাসে হচ্ছে আমি ভাইরে বইলা দিব না প্রভাবকের বিষয়টাই করার জন্য। কি কি আছে? এই কয়েকটা প্রভাবক আছে। আলো, আলোর সাথে শোষণের সম্পর্ক কেমন? খনিজ লবণ শোষণের সম্পর্ক সমানুপাতিক, মানে আলো যত বেশি থাকবে শোষণ তত বেশি হবে। কেন? যখন আলো বেশি থাকে তখন কি তৈরি হয় বলতো? উদ্ভিদের মধ্যে খাবার তৈরি হবে না বেশি? সালোক সংশ্লেষণ বেশি হবে না? যখন খাবার তৈরি হবে তখন কি শক্তি বেশি পাবে না? শক্তি বেশি হইলে সক্রিয় শোষণটা বেশি হবে। এইটাই হচ্ছে আলোর সাথে সম্পর্ক। এই কারণে আলো দিনের বেলা সক্রিয় শোষণটা বেশি হয়। অক্সিজেনের সাথে সম্পর্ক সমানুপাতিক। কেন? কারণ অক্সিজেন না থাকলে কি আমার এটিপি তৈরি হবে? অক্সিজেন ছাড়া তো এটিপি তৈরি হবে না। তার মানে অক্সিজেন যত বেশি, এটিপি তত বেশি, সক্রিয় পরিশোষণ তত বেশি। তার মানে অক্সিজেনের সাথে খনিজ লবণ পরিশোষণের সম্পর্ক সমানুপাতিক। শ্বসনিক বস্তু, এটা তো বুঝছই, যত বেশি শ্বসনিক বস্তু আছে তত শোষণ হবে, তত বেশি এটিপি তৈরি হবে, তত শক্তি তৈরি হবে। বৃদ্ধি অঞ্চল, বৃদ্ধি অঞ্চল কোনটা? ওই যে কোষ বিভাজন অঞ্চল, কোষ বিভাজন থেকে হবে। প্রচ্ছেদন টান, প্রচ্ছেদন টান কোনটা? ওই যে একটু আগে ব্যাপক প্রবাহটা পড়াইলাম না? ব্যাপক প্রবাহ, এই যে পানিটা টানতেছে, পানি টানতেছে কিভাবে? এইখানে প্রচ্ছেদনের একটা ঘাটতি আছে, এই কারণে পানি যাইতেছে। প্রচ্ছেদন টান যত বেশি হবে পানি তত বেশি টানবে, পানি যত জোরে টানবে পানির সাথে ক্যাটায়ন আয়ন এগুলা তত দ্রুত টানবে। তাহলে প্রচ্ছেদন টানের সাথে সম্পর্ক কি? সমানুপাতিক। এতটুকুর মধ্যে কারো কোনো সমস্যা আছে? বাবারা বল, এতটুকুর মধ্যে কারো কোনো সমস্যা আছে? ফাস্টফুড স্লোলি খাইলে কি সেটা ফাস্টফুড হবে? ফাস্টফুড স্লোলি খেলে কি সেটা স্লো ফুড হয়ে যায়? ঠিক আছে, ঠিক আছে, ওকে, ভেরি গুড। আচ্ছা, এগুলা একটু দেখানে, আমার আর কথা কইতে মন চাইতেছে না। এগুলা দেখ, দেখা আমারে বল একটু কোনো সমস্যা আছে কিনা। আমি তোদের সাথে একটু পরে একটা গল্প বলবো। দেখ এগুলা একটু রিডিং দে, এগুলা রিডিং দিয়ে আমারে বল কোনো সমস্যা আছে কিনা কারোর। ভাইয়া এত টাকা দিয়ে কি করবেন? প্রমাজি গাইছে, জীবনে টাকার অনেক দরকার রে, টাকা পয়সা নাই। কেউ পারলে আমার একটা ফ্ল্যাট গিফট করিস তো, একটা ফ্ল্যাট দরকার। ময়মনসিংহের ভাষায় কথা বলেন মেজবা। এই আমি তো যতটুকু পারি আসলে ময়মনসিংহের ভাষায় কথা বলার চেষ্টা করি। স্কুলের পোলাপাইন প্রেম করতেছে, আমি বস বসে শুনতেছি, সিঙ্গেল মি। আহারে ফাতেমা, প্রেম টেম করিস না, প্রেম হচ্ছে মানে তোরে ধ্বংস করে দিবে। বিয়ে বিয়েও করিস না এখন। তোরা তো আসলে, ওই দিন দেখলাম 12 বছরের মেয়ে বিয়ে করছে, প্রথমে অনেক খারাপ লাগছে, পরে শুনি ওই মেয়ে নাকি পরকিয়া করে। বাঙালির আবেগ বাধা দেয় কেন? ভাইয়া লেবুর কাজী চিনেন কি? শুয়ে পড়ছি আর সহ্য হচ্ছে না। ইয়াসমিন আক্তার, এই কারণ মাথা ব্যথা করলে করতে পারো। ভাই আপনি কত সালে বিয়ে করছেন? আমি বিয়ে করছি হচ্ছে কততে, 2024-এ, ছোট থাকতে বিয়ে করছি। আপনি টাকা দিন, আমরা ফ্ল্যাট বুক করে দিব। বিল্লাহ, বিল্লাহ বলছে। ও বুয়েট ড্রিমার বলতেছে ভাই আমি ময়মনসিংহের, আপনি টাকা দিন আমরা ফ্ল্যাট বুক করে দিব। তোরা তো আমারে পুরা করে দিবি রে। এটা দেখ, এটা দেখ, এখানে দেখো কোনো সমস্যা আছে? এখানে রিডিং দাও একটা। আসমিনা, পরকিয়া কি? পরকিয়া বোঝা লাগবে না মা?
তুমি পড়ালেখা করো ভালো করে, এরপরে সুন্দর করে বিয়ে করো, বিয়ে করে সংসার করো, তাহলেই হবে। ওকে বোঝা লাগবে না। কি বুঝতে পারো নাই? আচ্ছা ছোট্ট করে একটু বলে দিই। আচ্ছা একটু ছোট্ট করে বলে দেই এখানে কি হচ্ছে। প্রথম প্রভাবক আয়নের পারস্পরিক ক্রিয়া। এই জিনিসটা হচ্ছে অনেকটা দুই সতীনের মতন, বুঝছো? দুই সতীন যখন একটা স্বামীর, এই যে বিয়ে নিয়ে কথা হইতেছে, যেহেতু ধরো একটা ছেলে দুইটা বিয়ে করছে, তো দুই সতীনের মধ্যে ঝগড়া হয় না মাঝে মাঝে, তো এখানেও কাইন্ড অফ সেম। এই ক্যালসিয়াম আয়ন যখন থাকে তখন সে ম্যাগনেসিয়াম আয়নকে ভেতরে ঢুকতে দেয় না। এখন ধরো ওই জামাই চিন্তা করছে আমি 3 নাম্বার বিয়ে করব, 3 নাম্বার বিয়ে করতে গিয়ে সে পটাশিয়াম রে বিয়ে করতে গেছে, তখন ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম দুইজনে মিলে ওই পটাশিয়াম রে বাধা দেয়। শেষ। এখানে এতটুকুই বুঝো, ঠিক আছে? সো ফার্স্টে হচ্ছে একশো তিন আরেকশো তিন রে বাধা দিছিল, ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম রে বাধা দিছে। এখন জামাই চিন্তা করছে এই 203 খালি আমার এই দুই বউ খালি ঝগড়া করে, শান্তির জন্য 3 নাম্বার বিয়ে করব, 3 নাম্বার বউরে আনতে গেলে তখন এই দুইটা বউ একসাথে মিলা হচ্ছে 3 নাম্বারটারে বাধা দেয়। শেষ। তাপমাত্রা কি? তাপমাত্রা হচ্ছে সহজ কথায় উচ্চ তাপমাত্রা নিম্ন তাপমাত্রা, মানে সহজ কথায় তাপ যদি অনেক বাড়ায় দাও, তাপ যদি অনেক কমায় দাও, শোষণ আসলে কমে যাবে বা বন্ধ হয়ে যাবে, কিন্তু তাপটা একটা মিনিমাম লেভেল পর্যন্ত রাখতে হবে যাতে করে লবণ শোষণ বাড়ে। আয়নের ঘনত্ব একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত যদি ঘনত্ব বাড়াও তাহলে লবণের শোষণ বাড়বে, আর যদি বেশি বাড়ায় ফেলো তখন আসলে এটা হয় না। বাহক অণুর বন্ধনী। বাহক অণুর বন্ধনী মানে হচ্ছে, ও এই যে দেখো, কোন কোন আয়ন বাহক অণুর একই স্থানে যুক্ত হয় বলে পরস্পরের প্রতিযোগী রূপে আয়ন শোষণ প্রভাবিত করে। এইখানে হচ্ছে কাহিনীটা, এই যে উপরেরটার সাথে এটার মিল আছে, 1 নাম্বারটার সাথে এইটা। এই যে বাহক অণুর বন্ধনী মানে হচ্ছে, ধরো ধরো আমি জাস্ট একটু সিম্পল উদাহরণ দেওয়ার জন্য বলি, এইটা ধরো উদ্ভিদের মূল, আচ্ছা না মূল না, এইটা হচ্ছে ধরো একটা কোষ ঝিল্লি। এখন এই কোষ ঝিল্লির মধ্যে একটা বাহক অণু আছে, এই যে একটু আগে যেটা প্রথম চিত্র যেটা আঁকছিলাম, এটা ধরো একটা বাহক অণু। এখন এই বাহক অণুর মধ্যে ধরো এই জায়গায় পটাশিয়াম আইসা যুক্ত হয়েছে, এই জায়গায় ধরো পটাশিয়াম আইসা যুক্ত হয়েছে। এখন ক্যালসিয়ামও ধরো এই জায়গাতেই যুক্ত হয়, নরমালি এই জায়গাতেই যুক্ত হয়, কিন্তু এই জায়গা তো এখন পটাশিয়াম দখল করে আছে। ধরো একটা ছেলের হৃদয়, একটা ছেলের হৃদয় আগে থেকেই একটা মেয়ের জন্য বুক করা, মানে সে তার বউ, ধরো একটা ছেলের বউ। এখন নতুন আর একটা মেয়ে, সে চিন্তা করতেছে সে কিভাবে এই জায়গায় এখন ঢুকবে, এই জায়গায় তো আর জায়গা দেওয়া যাবে না, হৃদয় তো একটা। এখন আবার কেউ বললো না হৃদয়ের 4টা প্রকোষ্ঠ মানে 4টারে জায়গা দেওয়া যায়, এরকম কথা বললো না কেউ। হৃদয়ে একটা, এজ এ হোল একটা, 4 প্রকোষ্ঠের মধ্যে একজনই থাকে। সো 4 প্রকোষ্ঠে একজনই আছে। সো এখন ওই একটা জায়গার মধ্যে নতুন করে সে তো আর ঢুকতে পারবে না। এইটাই হচ্ছে ওই যে বাধাগ্রস্ত হয় যা বলছি একটু আগে, এই যে একটু আগে যা বলছি, ক্যালসিয়াম কি করে, কই গেল, এই কই গেল, এই যে একটা আরেকটারে বাধাগ্রস্ত দেয়। এইটাই হচ্ছে এই কথাটার মানে হচ্ছে এইটাই, যে কোনো কোনো আয়ন বাহক অণুর একই স্থানে যুক্ত হয়। ধরো এই যে আমরা বললাম ক্যালসিয়াম পটাশিয়াম ধরো এই জায়গাটাতে, এই পয়েন্টটাতে একসাথে যুক্ত হয়। এখন একবার যদি একজন যুক্ত হয়ে যায় তাহলে দ্বিতীয় জন আর এখানে যুক্ত হইতে পারে না। এইভাবেই আসলে একজন আরেকজনের বাধা দেয়। বুঝতে পারছো? বুঝাইতে পারছি? এখন আর কারো কোনো সমস্যা আছে? বলো 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 বলো। আপনার ইনকাম তো মান্থলি। আল্লাহ, স্যার নান্দাইল ঘুরতে আইসেন। আচ্ছা যাবো নান্দাইল, আমার এক ফ্রেন্ডের বাসা আছে নান্দাইল। আল্লাহ ভাই এগুলা কি বলেন মারুফ আহমেদ? এই ভালো কথা বলছি, খারাপ কোনো কথা বলি নাই। কেউ আবার উল্টা পাল্টা ভাবিস না, সহজ কথা ভালো কথা বলছি। এখন ছোট্ট একটা গল্প বলে ক্লাস এন্ড করে দিব, ঠিক আছে? কারো কোনো প্রশ্ন আছে কিনা বলো। এইগুলা আর দিলাম না, তোমরা নেক্সট ক্লাসে এগুলা দেখো। কারো কোনো প্রশ্ন আছে কিনা বলো। আমারে বলেন না কেন, তোদেরকে কি বলবো। আচ্ছা চলো এখন জাস্ট ছোট্ট একটা গল্প বলে আমরা ক্লাস শেষ করে দেই। ক্লাসটা, ছোট্ট গল্পটা হচ্ছে, আমি, আচ্ছা তোমাদের সাথে কি হচ্ছে, মানে কোন গল্প বলি নাই তোমাদের সাথেও তো মনে হয় মাঝে মাঝে গল্প করছি। কি গল্প করছিলাম? আচ্ছা তোমাদের সাথে কি হচ্ছে, আমার মার পিঠে হচ্ছে একবার হচ্ছে একটু গুতা মারছিলাম, এই গল্পটা কি করছিলাম তোমাদের সাথে? তোমাদের সাথে কার সাথে যে কি গল্প করি এগুলো আসলে মাথায় থাকে না। আচ্ছা করিনি, ঠিক আছে ওকে। তাইলে একটু বলি, ছোট্ট করে বলি।
ওই রাবুকা জান্নাত বলতেছে করছি বলে, কার সাথে করি নাই, কাদের সাথে করছিলেন? আচ্ছা করছি, তাইলে অন্য কিছু বলি। আচ্ছা অনেকের সাথে করছি, অনেকের, তাহলে নতুন গল্প বলি, ছোট্ট করে একটা গল্প বলি। সেটা হচ্ছে অনেক আগে আমি যখন হচ্ছে তোমার আহ আমার দাদা, বুঝছো, দাদা হচ্ছে তোমার বয়স্ক মানুষ ছিলেন, দাদা হচ্ছে মারা গেছেন, ও বেশ কয়েক, মানে আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন দাদা মারা গেছেন। তো দাদা হচ্ছে, সে হচ্ছে বইসা ছিল, বুঝছো, আমার দাদার হচ্ছে দাঁতও ছিল না, মানে মাথা চুলও ছিল না, দাদার মাথায় চুলও ছিল না, দাঁতও ছিল না। তো চুল আর দাঁত না থাকার কারণে কি হয়েছে জানো, আমরা হচ্ছে অনেক মজা নিতাম তার সাথে, ঠিক আছে, অনেক মজা নিতাম। তো একবার আমি হচ্ছে, আমার দাদা হচ্ছে টিউবওয়েলের পারে বসে আছে, বুঝছো, টিউবওয়েলের পারে বসে আছে, টিউবওয়েলের পারে বসে আছে, তার তো ধরো মাথায় একদম চকচক করতেছে, টাকলা মাথা চকচক করে না। তো আমি হচ্ছে এই গরম পানি, ওই একটা স্টিলের মগের মধ্যে গরম পানি নিয়ে আমি হচ্ছে কি করবো, হাত মুখ ধোয়ার জন্য টিউবওয়েলের পাড়ে গেছি। এরপরে করছি কি জানো, আমার দাদা তো বসে আছে, আমি দুষ্টামি করে ওই স্টিলের বাটিটা দাদার মাথার মধ্যে ফেলাই দিছি। তারপরে আবার হচ্ছে ওই দিস ইজ দি এন্ড হয়ে গেছিল, বুঝছো, জাস্ট ছোট্ট একটা গল্প বললাম। তো এরপরে কি হয়েছে তো বুঝছোই, আমার দাদা হচ্ছে ওই ইয়া পড়ছো না, প্রতিবর্ত চক্র পড়ছো না, প্রতিবর্ত চক্র হইলে কি হয়, প্রতিবর্ত চক্র হইলে কি হয়, মানে যেখানে যেটা পায় সে হচ্ছে দৌড়াই গিয়ে আমার দিস ইজ দি এন্ড করে দিছে আমার। আচ্ছা যাই হোক, টাক মাথা দেখলে মাঝে মাঝে হচ্ছে এটা মনে পড়ে, বুঝছো। সো এই আর কি অবস্থা, প্রতিবর্তী চক্র। আচ্ছা ঠিক আছে, ওকে, এটা কেমন গল্প? আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে ভালো থাকো। আর 11:47 বেজে গেছে, অনেক দেরি হয়ে গেছে, এই ক্লাসটা আসলে আমার নেওয়ার কথা ছিল না, এটা কোনো গল্প হইলো? ছোট্ট করে তোমাদেরকে বললাম আর কি। আপনি এত আকাম করতেন কেন স্যার? জানি না এত আকাম করতাম কেন। অন্য কোনো সময় বড় গল্প বলবো না, এখন তো সময় নাই, বড় গল্প বলার সময় নাই, ঠিক আছে। সো সবাই ভালো থাকো, মন দিয়ে পড়াশোনা করো। আর তোমাদের সাথে এই হচ্ছে আমার ক্লাস, তোমাদের সাথে নেক্সট আবার কবে দেখা হবে আল্লাহ জানে। নেক্সট তোমাদের সাথে আমার প্রি মেডিকেলে যারা আছো, ভালো গল্প বলবো, সমস্যা নেই, যখন লম্বা ক্লাস থাকবে তখন ভালো গল্প বলবো, আজকে তো অনেক দেরি হয়ে গেছে, ভালো গল্প আমরা নেক্সট কখনো বলবো। সবাই ততক্ষণ পর্যন্ত ধৈর্য ধরো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার সাথে একটা ছোট্ট ছবি হয়ে যাক, ঠিক আছে, সবার সাথে একটা ছোট্ট ছবি হয়ে যাক, ঠিক আছে। সবাই আশা করি বুঝতে পারছো, ঠিক আছে, আজকের চ্যাপ্টার সবাই বুঝতে পারছো। তো সবাই ভালো থাকো, মন দিয়ে পড়াশোনা করো, যা যা পড়াইলাম এগুলো একটু মনে রাখো। ওকে, আল্লাহ হাফেজ।